অজয় নদীর ব্রিজটা ক্রস করার পর গাড়িটা হঠাৎ থেমে যায়। দেখা যায় সামনের বনেট থেকে ধোঁয়া বের হচ্ছে। গাড়িটা মাত্র কয়েকদিন আগেই সার্ভিসিং করানো হয়েছে। ইঞ্জিন একেবারেই চাঙ্গা, কিন্তু কি হলো কিছুই বোঝা যাচ্ছে না। শেষ প্রহরের আগেই তারাপীঠে পৌঁছাতে হবে। গাড়ি থেকে নামতেই অদ্ভুত দৃশ্যপট চোখের সামনে ভেসে ওঠে। যদিও ফেব্রুয়ারি শেষ, তবুও ভোরের দিকে হালকা ঠান্ডার সাথে কুয়াশা দেখা যায়। সেটাই স্বাভাবিক, কিন্তু এই মাঝরাতে হঠাৎ করে এত কুয়াশা কোথা থেকে এলো? কুয়াশা যে হঠাৎই এসেছে তা বলার কারণ, একটু আগে গাড়ির ভেতর থেকে গ্লাস দিয়ে পরিষ্কার দেখা যাচ্ছিল সামনের অংশটি। কালো পিচের রাস্তাটা ঝোপঝাড়ের বুক চিরে বোলপুরের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু গাড়ির বাইরে আসতেই 10 হাত দূর পর্যন্ত কিছুই দেখা যাচ্ছে না। গাড়ির হেডলাইটের আলোয় যা বোঝা যাচ্ছে, ধোঁয়াটে কুয়াশা সাদা চাদরের মতো ঘিরে রেখেছে গাড়িটাকে। কিছুই বুঝে ওঠার আগেই নজর যায় ব্রিজের নিচে ঝোপঝাড়ের দিকে। কোনো আলোর প্রতিফলন ছাড়াই কয়েক জোড়া সবুজ চোখ ধপ করে জ্বলে উঠল, সেই সঙ্গে বিকট আর্তনাদ। আর বুঝতে বাকি ছিল না অদৃশ্যে কোনো অপ্রাকৃতিক কেউ আশেপাশে আছে। হয়তো তারাপীঠে যেতে দিতে চাইছে না। তান্ত্রিকটিও ততক্ষণে গাড়ি থেকে নেমে এসেছে। ঘাড় ঘোরাতেই পরিস্থিতি স্বাভাবিক করে সে বলে ওঠে, এ তো দেখছি বড্ড সমস্যায় পড়া গেল। গাড়ি খারাপ, এখন যাব কি করে? রাত তখন গভীর, 1টা মতো বাজে। আর কয়েক কিলোমিটার পর বোলপুর টাউন। সেখানে অন্তত পৌঁছাতে পারলে কিছু একটা ব্যবস্থা করা যাবে। অগত্যা কি আর করা যায়? এক পা করে হাঁটা শুরু করলেন তারা। খানিক বাদে খেয়াল করলেন পেছনের দিক থেকে আলোর রেখা ক্রমশ স্পষ্ট হচ্ছে। বোধহয় কোনো গাড়ি আসছে। আশাতীত দৃষ্টিতে ঘুরে দাঁড়িয়ে সেদিকে তাকাতেই বেজে ওঠে। ফোন তুলে সালাম জানাতেই অপর প্রান্ত থেকে একটি পরিচিত নারী কণ্ঠস্বর উদ্বিগ্ন স্বরে সালামের প্রত্যুত্তর জানিয়ে বলে ওঠে, সাব্বির বাবা, আমরা ভীষণ বিপদের মধ্যে আছি। জিন ভূতের ব্যাপার কিনা বুঝতে পারছি না, কিন্তু ব্যাপারটা যে অলৌকিক অস্বাভাবিক তা টের পাচ্ছি। নানা রকম উদ্ভট ঘটনা ঘটছে। বাবা, যদি তুই একটু এসে দেখে যেতিস তাহলে ভালো হতো। আমি ফোনে সবকিছু খুলে বলতে পারছি না, তুই তাড়াতাড়ি আয়। ঠিক আছে খালামণি, তুমি চিন্তা করো না, আমি কালই সকালে যাচ্ছি, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এই বলে সাব্বিরজি ফোনটা রেখে দেন। পরদিন সকাল সকাল বেরিয়ে পড়েন খালামণির বাসার উদ্দেশ্যে। আচ্ছা, এখানে বলে রাখি, ইনি সাব্বিরজির বর্ধমানের সেই খালামণি 1998 সালে যার মেয়ের বিয়ের সময় ট্রেনে যাওয়ার দরুন শক্তিগড় স্টেশনে সেই ভয়ঙ্কর ভুঁইফোড় পিশাচের সম্মুখীন হয়েছিলেন, এবং 3 মাস পর ওনার মাদ্রাসার শিক্ষক পিতৃতুল্য রবিউল সাহেবের পরিবারকে ওই ভুঁইফোড় পিশাচের হাত থেকে বাঁচানোর সময় রাতে যে খালামণির বাসায় ছিলেন, ইনি সাব্বিরজির সেই খালামণি। যাই হোক, ঘটনায় ফিরি। সাব্বিরজি একাই ড্রাইভ করে যাচ্ছিলেন। ভীষণ চিন্তাগ্রস্ত দেখাচ্ছিল তাকে। পথে শক্তিগড় ক্রস করার সময় ভুঁইফোড় পিশাচের কথাটা মনে পড়ে যায়, এবং সেই সঙ্গে রবিউল সাহেবের কথা। মনটা দুঃখে ভরে ওঠে। বেলা 10টা নাগাদ বর্ধমানে পৌঁছে যান। খালামণির বাড়ির সামনে রাস্তার ধারে গাড়িটা পার্ক করে রেলিংয়ে গেটটা খুলে পা বাড়াবেন, হঠাৎই মনে হলো বাড়ির দক্ষিণ সীমানায় আম গাছের আড়াল থেকে কেউ তার উপর নজর রাখছে। পাটা পিছিয়ে এনে পকেট থেকে তসবিটা বের করে আঙুলে পেঁচিয়ে ধরে সূরা পড়ে শরীর বন্ধ করে তারপর বাড়ির সীমানায় প্রবেশ করলেন। এতদিনে এই সমস্ত ইঙ্গিত তিনি ভালো বুঝে গেছেন। সামনে একটি ছোট্ট বারান্দা, তারপরে মেইন দরজা। প্রায় 5 বছর পর সাব্বিরজি এই বাড়িতে এলেন। শেষবার বছর 5 আগে ওনার খালুর ইন্তেকালের পর জানাজায় এসেছিলেন। বাড়িটা যে আগের জৌলুস দিনে দিনে হারাচ্ছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আনাচে কানাচে ছাদের কার্নিশে ছোট ছোট বট, অশ্বত্থ, আগাছার অনধিকার প্রবেশই তার প্রমাণ। খালামণি বারান্দাতেই ছিলেন। সাব্বিরজিকে দেখে হাসি মুখে সালাম জানিয়ে বারান্দা থেকে নেমে এসে আপ্যায়ন করবেন, এমন সময় কোত্থেকে একটি কাক তারস্বরে কাঁ কাঁ চিৎকার করতে করতে খালামণির ঠিক সামনে মাটিতে পড়ে ছটফট করতে করতে নিথর হয়ে যায়।
সেই দৃশ্য দেখে খালামণি চিৎকার করে ভিমড়ি খেয়ে পড়ে যাচ্ছিলেন। সাব্বিরজি ছুটে গিয়ে তাকে ধরে ফেলেন। তার ঠিক আগে অবশ্য চোখটা এক পলকের জন্য দোতলার ছাদের কোনায় গিয়েছিল এবং সেই এক মুহূর্তের দৃষ্টিতে এর বাড়ি বিক্রি করেনি বলে এরকম ভয় দেখাচ্ছে। কিন্তু দিন তিনেক আগে সেই উপদ্রবটা মাত্রাতিরিক্ত বাড়তে শুরু করে। তোর খালু মারা যাবার পর আমি, রায়হান, দুইজন পরিচারক আর আমরা 4 জন মিলে এই বড় বাড়িটাতে থাকি, কিন্তু কোনোদিনও কোনো সমস্যা হয়নি। রোকসানা তো তার আব্বা মারা যাওয়ার 1 বছরের মধ্যেই স্বামী সন্তান সহ সপরিবারে আমেরিকায় সেটেল হয়ে গেল। বছরে একবার আসে, ওই দিন 15 মতো থাকে। ছেলেটা সবে ফার্স্ট ইয়ারে উঠেছে, ব্যবসাপত্র দেখে না, ম্যানেজার এসে হিসাবপত্র বুঝিয়ে দিয়ে যায়। প্রমোটাররা বছরখানেক হলো ঝামেলা করছে, এই বাড়িটা নানাভাবে কিনে নিতে চাইছে, যাতে ভেঙে নাকি নতুন ফ্ল্যাট তুলবে। তোর খালুর স্মৃতি হিসেবে আমি বাড়িটা দিতে চাইনি, এটা তাদের পৈতৃক বাড়ি। আমি বিয়ে হয়ে এই বাড়িতে এসেছিলাম। শুরুতে ইট পাটকেল ঢিল যখন তখন শূন্য থেকে ভেসে আসতো, কখনো জানালার কাঁচ ভাঙত, কখনো আবার গাড়ির কাঁচ। 2-1 দিন এই ঝামেলা ছিল, ভেবেছিলাম প্রমোটাররা করাচ্ছে, থানায় ডায়েরিও করে এসেছি। কিন্তু 3 দিন আগে ভুলটা ভাঙে। সেদিন খাওয়া দাওয়া সেরে রাতে একটু পায়চারি করতে ছাদে গেছি। মিনিটখানেক পায়চারি করার পর দক্ষিণের পাঁচিল ঘাসা আম গাছটা দেখলাম হঠাৎই নড়ে উঠল। ভাবলাম কোনো রাতচরা পাখি হয়তো ছটফট করছে, কিন্তু না। খানিক বাদে যে দৃশ্যটা চোখে পড়ে তার রীতিমতো শিউরে ওঠার মতো। ল্যাম্পপোস্টের আলোয় দেখতে পাই একটি লিকলিকে বিভৎস কুৎসিত মানুষরূপী অবয়ব গাছ থেকে উল্টোভাবে বেয়ে নেমে আসছে। ছাদ থেকে পরিষ্কার বুঝতে পারছিলাম মুখে পচা গলা চামড়াগুলো ঝুলে আছে তার। তা দিয়ে কালচিটে তরল, সম্ভবত রক্তই হবে, যা গড়িয়ে পড়ছিল। চোখ দুটো অদ্ভুতভাবে রক্তের মতো টকটকে লাল আগুনের ভাঁটার মতো জলজল করছিল। দেখলাম অবয়বটি অনায়াসে দেয়াল ভেদ করে আমাদের বাড়ির সীমানায় ঢুকে পড়ে। সীমানায় ঢুকে পড়া মাত্রই হাওয়ায় মিলিয়ে যায়। আমি প্রায় পাথরের মতো কাঠ হয়ে গিয়েছিলাম। হুঁশটা ফেরে ছাদের কোনো একটা যান্ত্রিক গর্জনে। সেদিকে ফিরে দেখি নিচে হাওয়ায় মিলিয়ে যাওয়া অবয়বটা সেই মুহূর্তে ছাদে দাঁড়িয়ে। আমি, রাহুল তোমাদের সঙ্গে এখানে এসে থাকছে তাই না? তা সে কোথায় এখন? এবারে বিস্ময় ভাবটা কাটিয়ে প্রত্যুত্তরে রায়হান বলে, তার আজকে ফার্স্ট আওয়ারে ক্লাস ছিল, তাই কলেজে গেছে, দুপুরে ফিরবে। আজকে আমি কলেজে যাইনি, টিউশন ছিল একটা, সেটা সেরেই ফিরলাম। সাব্বিরজি তাদের স্বাভাবিক করে বলেন যে সবকিছু তিনি জানাচ্ছেন, আগে একটু ফ্রেশ হয়ে নেওয়া যাক। ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে নাস্তা করতে করতে সাব্বিরজি খালামণিকে বলেন, সমস্যাটা বাইরে থেকে এসেছে, না কোনো প্রমোটার না অন্য কেউ তোমাদের পরিবারের উপরে কিছু করছে। সমস্যাটা রাহুলের সাথে এসেছে। আমি আজ সন্ধ্যায় ইনশাল্লাহ মাগরিবের নামাজ আদায় করে এই বাড়ি বন্ধ করে দেব। তারপরে এই সমস্যাগুলো আর হবে না। তবে রাহুলের ওপর কিন্তু কালো ছায়া থেকেই যাবে। ভীষণ বিপদ। এখন তার সঙ্গে কথা না বলা পর্যন্ত সমস্যার উৎস বুঝতে পারছি না। তবে এটুকু নিশ্চিত, এক ভয়ঙ্কর পিশাচ জিন রাহুলের পেছনে লেগেছে এবং তার পিছু পিছু তোমাদের বাড়িতে ঢুকেছে। এই বলে সাব্বিরজি থামেন। এরপর সাব্বিরজি জিয়াউদ্দিন সাহেবের দেয়া তাবিজ দুটি খালামণিকে দেন। একটি নিজেকে ধারণ করতে বলেন, অপরটি দোয়া পড়ে রায়হানের হাতে বেঁধে দিতে বলেন। জোহরের নামাজ আদায় করে তাবিজ বাহুতে বেঁধে রায়হান বাজারে যায় সাব্বিরজির দেয়া লিস্টের সামগ্রী আনতে। সেগুলি হলো যথাক্রমে 4টি শিশি, 4টি পেরেক, তিলের তেল। বাকি সামগ্রী সাব্বিরজি নিজেই সঙ্গে নিয়ে এসেছেন। বর্ধমানে আসার পূর্বে সাব্বিরজির সাথে জিয়াউদ্দিন সাহেবের ঠিক কি কথা হয়েছে, এখন আসে সেই প্রসঙ্গে। বর্ধমানে আসার আগে রাতে সাব্বিরজি জিয়াউদ্দিন সাহেবের সঙ্গে দেখা করেন এবং তিনি এই সামগ্রীর লিস্ট দিয়েছিলেন। এখন আসি কি কথা হয়েছিল। আসলে আগের দিন খালামণির ফোন রাখার পর সাব্বিরজি কিছুটা দুশ্চিন্তায় পড়ে যান। কর্মস্থল থেকে ফিরে সন্ধ্যায় জিয়াউদ্দিন সাহেবকে স্মরণ করতে করতে ওনার চোখ লেগে যায়। স্বপ্নে দেখেন একটি ছেলে খালামণির বাসায় প্রবেশ করল। চেহারা অস্পষ্ট ছিল, তবে তার পেছনে একটি বিভৎস কুৎসিত দেখতে অবয়বও প্রবেশ করছে। ঠিক পরম মুহূর্তে ঘরটি কালো ধোঁয়ায় ভরে যায় এবং ধোঁয়া কাটার সঙ্গে সঙ্গে যে দৃশ্যটি তিনি দেখেন তা দেখে তিনি আতঙ্কে আঁতকে ওঠেন।
সাব্বিরজি দেখেন এই ছেলেটি গলাকাটা অবস্থায় মেঝেতে পড়ে আছে এবং খালামণি ও রায়হান বিভৎস কাটাছেঁড়া অবস্থায় ঘরের সিলিং থেকে ঝুলে আছে। সাব্বিরজি চিৎকার করে চোখ খুলতেই দেখেন সামনে জিয়াউদ্দিন সাহেব দাঁড়িয়ে। তিনি উদ্ভ্রান্তের মতো জিয়াউদ্দিন সাহেবের দিকে তাকান। জিয়াউদ্দিন সাহেব তাকে শান্ত হতে বলে অদৃশ্য হন এবং কয়েক মিনিট পর পুনরায় ফিরে এসে সাব্বিরজিকে বলেন, সাব্বির, তুমি যা স্বপ্নে দেখেছ তা কেবলই ভবিষ্যৎ বিপদের পূর্বাভাস এবং মায়ার খেলা। সমস্যাটা তোমার খালামণির বাড়িতে নয়, বা কেউ তাদের ওপরে কোনো কালো জাদু বা কোনো কিছু করেনি। সমস্যাটা নিজে থেকেই হেঁটে এসেছে তোমার খালামণির বাড়িতে। এই মুহূর্তে দিন 10 হলো তোমার খালাতো ভাইয়ের বন্ধু রাহুল নামে একটি ছেলে তাদের বাড়িতে এসেছে। সমস্যাটা তার সঙ্গে বাসায় ঢুকেছে। শয়তান পিশাচ কোনো কিছু রেয়াত করে না, সামনে যাকেই পায় তারই অনিষ্ট করে। তাই বেশি দিন সেই বাড়িতে থাকলে শয়তান তোমার খালামণি ও তোমার খালাতো ভাইয়ের অনিষ্ট করবে। আমাদের শীঘ্রই বাড়িটাকে বন্ধ করতে হবে। তবে শয়তানের উৎপত্তি কোথায়, কেনই বা সে রাহুলের পেছনে পড়েছে তা কিছুই বুঝতে পারছি না। আপাতত তুমি কালকে গিয়ে বাসাটি বন্ধ করবে। মাগরিবের আজানের পর সূরা পাঠ করে 4টি শিশির ভেতর 4টি পেরেক, তিলের তেল ও আমি মদিনার আতর দিচ্ছি তা মিশিয়ে শিশি বন্ধ করে 4 কোণায় পুঁতে দেবে এবং সমগ্র বাড়িতে আবে জমজমের পানি ছিটিয়ে দেবে। এছাড়া আমি 2টো তাবিজ দিচ্ছি যা তোমার খালামণি এবং খালাতো ভাইকে পড়তে বলো। যতক্ষণ না রাহুলের ওপর থেকে সমস্যা কেটে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত যেন তাবিজগুলো ওনাদের শরীরে থাকে। শয়তানটা যেহেতু একবার নজর দিয়েছে তাই ওদের অনিষ্ট হওয়ার সম্ভাবনা আছে। তুমি আগামীকাল গিয়ে রাহুলের কাছ থেকে সমস্ত বিষয়টি জানার চেষ্টা করো। আর আমার মনে হয় রাহুল কিছু একটা লুকিয়েছে রায়হানের কাছে। এই বলে জিয়াউদ্দিন সাহেব সালাম জানিয়ে অদৃশ্য হন। বেলা 1টা নাগাদ রায়হান সব জিনিসপত্র নিয়ে সাব্বিরজির হাতে দেয়। রাহুল তখনও আসেনি, ওর দুপুরে ফেরার কথা। তবে রাহুল আসার আগে সাব্বিরজি রায়হান ও খালামণিকে পরিষ্কারভাবে বুঝিয়ে দেন হুট করে রাহুলকে কোনো কিছু জিজ্ঞেস যেন না করে। উনি মাগরিবের পর বাড়ি বন্ধ করে তারপরে রাহুলকে নিয়ে বসবেন। যেহেতু শয়তানটা রাহুলের সঙ্গে এসেছে তাই তাকে বাড়ি বন্ধ করার আগে জিজ্ঞেস করতে গেলে সে সজাগ হয়ে যাবে। আগেই বলেছি সাব্বিরজির খালামণির বাড়িতে রান্না করা সম্ভব হচ্ছিল না। বাইরে থেকে খাবার আনিয়ে কোনো রকমে তারা খাচ্ছিল। 1:45 নাগাদ খালামণিদের এক পরিচিত হোটেল থেকে খাবার ডেলিভারি এলে রায়হান উঠে খাবার আনতে যাবে। সাব্বিরজি তাকে বাধা দিয়ে বলেন, তুই বস, আমি নিয়ে আসছি। আসলে উনি জানতেন শয়তানটা আশেপাশে আছে, খাবারটা হয়তো নষ্ট করতে পারে। সাব্বিরজি গিয়ে ডেলিভারির প্যাকেটটা নিয়ে ডাইনিংয়ে এনে রাখলেন। তারা সবাই রাহুলের জন্য অপেক্ষা করছিলেন। যথারীতি 2:15টায় রাহুল আসে। প্রথমে সাব্বিরজিকে দেখে কিছুটা অবাক হন, পরে রায়হান তাকে সমস্ত বিষয় বুঝিয়ে বলে। এরপর তারা একসঙ্গে মিলে খাবার খায়। খালামণি রায়হান দুজনে চাপা উত্তেজনার মধ্যে ছিল, সময় যেন গড়াতে চায় না। এরই মাঝে আরো বেশ কয়েক জোড়া পাখি ঝপঝপ করে আম পড়ার মতো উঠোনে মরে পড়েছে। পরিচারিকা ভয়ে ভয়ে সেগুলো সাফ করছে। সন্ধ্যা হয়। মাগরিবের নামাজ শেষ করে সাব্বিরজি যথারীতি পরিকল্পনা মাফিক আবে জমজমের পানি বাস্তুর চারিদিকে ছড়াতে যাবেন। ঠিক সেই সময় আকাশ কাঁপিয়ে তুমুল ঝড় ওঠে। ঝড়ের গতি এতটাই বেশি ছিল যে বাইরে দাঁড়ানো যাচ্ছিল না। হাতের তসবিটা আগুনের মতো গরম হয়ে উঠছিল। বাতাসের গতিতে আবে জমজমের পানির বোতলটা ছিটকে গিয়ে উঠোনে পড়ে, মাটিতে মিশে যায়। সঙ্গে সঙ্গে দোতলার কার্নিশ থেকে একটি কালো বিভৎস অবয়ব হেসে ওঠে। চোখগুলো দাও দাও করে জ্বলছিল, শরীর থেকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ছিল। সেই অবয়বটি সাব্বিরজি ছাড়া আর কেউ দেখতে পাচ্ছিল না। সেই মুহূর্তে সাব্বিরজির মাথা গরম হয়ে যায়। উনি সূরা ইখলাস পাঠ করে তসবিহ উঁচিয়ে চেঁচিয়ে উঠতে যাবেন, ঠিক সেই সময় ঘাড়ের কাছে একটা শীতল স্পর্শ অনুভব করলেন। শয়তান তার খেলা দেখাবেই। যেহেতু রাহুল এখানে আছে তাই শয়তান পিশাচ কোনো মতেই চাইবে না। আমি তাকে আটকাচ্ছি। তুমি কয়েক ফোঁটা মদিনার আতর ছড়াও, তাতেই হবে, এবং তাড়াতাড়ি বাস্তুর সীমানার 4 কোণায় শিশিগুলো পুঁতে দাও।
এই বলে জিয়াউদ্দিন সাহেব শূন্যে ভেসে চলে যান। এদিকে খালামণি ও রায়হান সাব্বিরজির কথা মতো জোরে জোরে একটি বিশেষ সূরা পাঠ করছিলেন। হঠাৎই তারা সবাই শুনতে পায় ছাদের ওপর প্রবল তাণ্ডবের শব্দ। সাব্বিরজি আর দেরি না করে রায়হানকে বলেন তাড়াতাড়ি শিশিগুলো দিতে। আগেই পরিচারক বাড়ির চার কোনায় 4টি গর্ত খুঁড়ে রেখেছিল। সাব্বিরজি সূরা পাঠ করতে করতে শিশিগুলো এক এক করে 4টি গর্তে পোঁতা মাত্রই ঝড়টা থেমে যায়। এখানে একটা কথা বলতে ভুলে গেছি। সাব্বিরজি বলেছিলেন ঝড়টা নাকি সেই মুহূর্তে শুধু বাস্তুর ভেতরেই হচ্ছিল। ল্যাম্পপোস্টের আলোয় বোঝা যাচ্ছিল বাইরে একটা পাতাও নড়েনি। ঝড় থেমে যেতে সাব্বিরজি, খালামণি, রায়হান ও রাহুল সবাইকে ভেতরে যেতে বলেন। উনি একটু বাদেই যাচ্ছেন। ওনারা ভেতরে যেতে জিয়াউদ্দিন সাহেব আসেন। ওনাকে বিধ্বস্ত দেখাচ্ছিল। উনি মানুষের মতো হাঁপাতে হাঁপাতে বলে ওঠেন, সাব্বির, এটি কোনো সাধারণ পিশাচ নয়। হিন্দু ধর্মের কোনো কবিরাজ বা তান্ত্রিকের অনেক বছরের সাধনার ফল। এত সহজ হবে না এর সঙ্গে মোকাবেলা করা। আপাতত শয়তানটা এখান থেকে গেছে, কিন্তু আমি তাকে নিঃশেষ করতে পারিনি। আমিও ঠিক মতো পেরে উঠতে পারছিলাম না। আমি আমার জগতে যাচ্ছি, আরো কিছু বিষয় বুঝতে হবে। তুমি ততক্ষণে রাহুলের কাছ থেকে সমস্ত বিষয়টা শোনো। কিছু একটা আছে যেটা রাহুলই বলতে পারবে, সেখান থেকে হয়তো আমরা কোনো রাস্তা পাবো। এই বলে জিয়াউদ্দিন সাহেব বিদায় নেন। সাব্বিরজি বাড়ির ভেতর প্রবেশ করতেই দেখেন খালামণি, রায়হান, রাহুল 3 জনের ড্রয়িং রুমে বসে আছে। সাব্বিরজি তাদেরকে আশ্বস্ত করে বলেন যে শয়তানটা এই ভিটা ছেড়ে চলে গেছে, কিন্তু রাহুলের ওপর বিপদ কাটেনি। সেই শুনে রাহুল চমকে ওঠে এবং উদ্ভ্রান্তের মতো প্রশ্ন করে, মানে কি, আমার ওপর কেন শয়তানের ছায়া থাকবে? আমি তো এখানে আসার পরে সব দেখছি। রাহুলের কথা শুনে খালামণি, রায়হান বিস্ময়ে রাহুলের দিকে তাকাচ্ছিল। বোঝা যাচ্ছিল রাহুলের চোখ মুখে ভয় ও কিছু একটা লুকানোর আভাস। সাব্বিরজি রাহুলকে শান্ত হতে বলেন এবং ধীরে ধীরে বিষয়টা খুলে বলেন যে শয়তান তার পেছনে এসেছিল। কিছু একটা তাদের পরিবারের মধ্যে ঘটেছে যেটা রাহুল লুকিয়ে যাচ্ছে। সবকিছু শুনে এবারে রাহুল শান্ত হয়ে চুপচাপ সোফায় বসে পড়ে। রাহুল ধীর স্বরে বলতে শুরু করে, কোন শয়তান পিশাচের হাত আছে কিনা বলতে পারবো না, তবে লাস্ট 6 মাস ধরে কিছু জিনিস আমাদের পরিবারের মধ্যে ঘটে চলেছে যা খুবই দুঃখজনক এবং ভয়ঙ্কর। 6 মাসকে নিয়ে কাটোয়া চলে যান এবং আমি কলেজের হোস্টেলে শিফট হয়ে যাই। সামনে পরীক্ষা, পড়াশোনা হোস্টেলে থাকলে ঠিকমতো হয়ে ওঠে না, তাই রায়হান একরকম জোর করে তাদের বাড়িতে নিয়ে আসে। বিশ্বাস করুন দাদা, আমি জানতাম না যে পিশাচ আমার পিছু পিছু এই বাড়িতে এসে উঠবে। হোস্টেলে যেহেতু অনেক মানুষের ভিড়, তাই হয়তো সেখানে আসেনি বা আমি টের পাইনি। তবে মাঝে মধ্যে চাদর মুড়ি দেয়া একটা মানুষ দেখতাম, কিন্তু তখন অতটা গুরুত্ব দেয়নি। কাকিমা রিয়া কটোয়াতে মোটামুটি সুস্থ ছিল, সেখানে আর কোনো সমস্যা হয়নি দেখে আমিও এসব কিছু ভুলে গিয়েছিলাম। এখানে আসার পর প্রথম আন্টি ভেবেছিল প্রমোটাররা হয়তো ডিস্টার্ব করছে, আমিও তাই ভাবি। তারপর থেকে খাবার দাবার নষ্ট হয়ে যাওয়া শুরু হয়, মরা পশু পাখি উঠোনে পড়তে শুরু করে। আমার কেমন জানি ভয় হচ্ছিল, কিন্তু সেই শয়তান যে আমার পিছু পিছু এখানে এসেছে এটা ধারণা করতে পারিনি। আসলে দিনের শেষে রায়হান অন্য ধর্মের, আমি অন্য ধর্মের, তাই হয়তো ভেবেছিলাম যে এখানে কিছু হবে না। আর খাবার নষ্ট হওয়া, মরা পশু পাখি পড়া, এগুলোই প্রথমেই দেখেছিলাম। এর আগে আমাদের বাড়িতে এরকম কিছু হয়নি। এরপর যা হয়েছে বাকিটা তো আপনি জানেন। এই বলে রাহুল থামে। সাব্বিরজি রাহুলকে আশ্বস্ত করেন, বলেন, ইনশাল্লাহ আল্লাহ চাইলে সবকিছু ঠিক হয়ে যাবে। শয়তানটা কখনো জয়ী হয় না, সাময়িক শক্তি দেখালেও কখনো পেরে উঠতে পারে না। সে তোমার ধর্মেই হোক বা আমার ধর্মেই হোক, শয়তান শয়তানি। তুমি কোনো চিন্তা করো না, আমি কালই তোমাদের বর্ধমানের বাড়িতে একবার যেতে চাই। এরপর রাহুল, রায়হান শুতে চলে যায়। সাব্বিরজিও খালামণিকে আশ্বস্ত করে গেস্ট রুমে চলে যান। হঠাৎই কনকনে ঠান্ডা হাওয়ায় সাব্বিরজি চমকে উঠে দেখেন গাড়িটা সবেগে ছুটে চলেছে ঘন জঙ্গল, মাঠঘাটের বুক চিরে। পাশে একজন তান্ত্রিক গোছের মানুষ বসে, উনি ইশারায় সাব্বিরজিকে রাস্তা দেখিয়ে চলেছেন। সাব্বিরজি নিজেই গাড়ি চালাচ্ছিলেন। তিনি অবাক হয়ে দেখছিলেন মাঝে মাঝে তান্ত্রিকটা তার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলছে, আমাদের ভোররাত্রির মধ্যেই তারাপীঠে পৌঁছাতে হবে, তবেই রাহুলের পরিবারকে বাঁচানো যাবে। দেরি করো না, গাড়ি ছোটাও সাব্বির। সাব্বিরজি কেমন যেন কিছু বলতে গিয়েও
বলতে পারলেন না। গাড়ি যেন আপনা হতেই ছুটে চলেছে। খানিক বাদে তান্ত্রিক জানায় যে আর অল্প কিছুক্ষণের মধ্যেই বোলপুর আসবে। অজয় নদীর ব্রিজটা ক্রস করার পর গাড়িটা হঠাৎই থেমে যায়। সাব্বিরজি দেখেন সামনের বনেট থেকে ধোঁয়া বের হচ্ছে। কিন্তু এমন কেন ঘটল? গাড়ি তো বেশ চাঙ্গা ছিল, রিসেন্টলি সার্ভিসিং করানো হয়েছে। সাব্বিরজি মনে মনে বলে উঠলেন। গাড়ি থেকে নেমে বনেট খুলতেই বোঝা গেল গাড়ির ইঞ্জিন কোনোভাবে খারাপ হয়ে গেছে। বোলপুর আসতে এখনো কয়েক কিলোমিটার বাকি। সেখানে পৌঁছালে হয়তো কোনো গাড়ির ব্যবস্থা করা যাবে। এই বলে তারা বোলপুরের দিকে পা বাড়াবেন, ঠিক সেই সময় লক্ষ্য করলেন একটি গাড়ি পেছনের দিক থেকে আসছে। সাব্বিরজি গাড়িটি থামাতে হাত বাড়ান। এমন সময় উপলব্ধি করলেন তান্ত্রিক হঠাৎই তাকে পেছন থেকে ঠেলে ধরেছে, আর একটু হলেই গাড়িটা চাপা দিত। সাব্বিরজি প্রাণপণে নিজেকে ছাড়াতে চেষ্টা করছিলেন, কিন্তু পারলেন না। শ্বাস প্রশ্বাস ক্রমশ রোধ হয়ে আসছিল। ঠিক সেই সময় পকেটে তসবিটা গরম হতে থাকে। সেই সঙ্গে পেছনে হুটুপুটির শব্দ, তারপর শীতল একটা স্পর্শ। মুহূর্তের মধ্যে শান্তি ফিরে আসে। ঘুমটা ভেঙে যায়। দেখেন সামনে জিয়াউদ্দিন সাহেব দাঁড়িয়ে। সাব্বিরজি কিছু বলে ওঠার আগেই তিনি বলেন, সাব্বির, এই শয়তান হিন্দু ধর্মের এক শক্তিশালী পিশাচ, যার ক্ষমতা সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। সে তোমাকে বিভ্রান্ত করতে তার মায়া খেলা দেখানো শুরু করেছে। স্বপ্নের মধ্যে তোমাকে ক্ষতি করার চেষ্টা করছে। আল্লাহর রহমতে তুমি বেঁচে গেছো। চলো এখন অজু করে আসি, ফজরের নামাজ আদায় করো। ইনশাল্লাহ সকালে তুমি রাহুলের বাড়িতে যাবে। দেখো কি হয়, চিন্তা করো না, একটা কিছু ব্যবস্থা হবে। এরপর ওনারা দুজন অজু করে ফজরের নামাজ আদায় করেন। সকাল সকাল আর দেরি না করে নাস্তা সেরে রাহুল ও রায়হানকে নিয়ে সাব্বিরজি রাহুলের বর্ধমানের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে যাওয়ার সময় রাহুলের হাতেও রায়হানের মতো একটি তাবিজ বেঁধে দেন, যেটা সকালে জিয়াউদ্দিন সাহেব দিয়ে গিয়েছিলেন। মিনিট 20 মধ্যেই তারা রাহুলের বাড়িতে পৌঁছে যান। বিপদের আশঙ্কা ভেবে সাব্বিরজি রাহুল ও রায়হানকে বাড়ির সীমানার বাইরে রেখে নিজেই ভেতরে প্রবেশ করেন। পরিচারক এসে আগেই তালা খুলে গিয়েছিল। রাহুলরা বাড়ি ছাড়ার পর তারা কোনো রকম দিনের বেলা এসে সাফাই করে চলে যায়। ঘরের ভেতর চারিদিকে নিস্তব্ধতা বিরাজ করছিল, যেন একটা পিন পড়লেও তার শব্দ শোনা যাবে। সাব্বিরজি কয়েক মিনিট নিচ তলায় এদিক ওদিক দেখার পর হঠাৎই দোতলার দিকে ঢপ ঢপ শব্দ শুনতে পান। তিনি পরিষ্কার জানতেন এই বাড়িতে কেউ নেই। তাহলে শব্দ করছে কে? ড্রয়িং রুমের ভেতর থেকে গোল করে সিঁড়িটা ওপরে উঠে গেছে। দোতলার করিডরের দিকে তাকাতেই মনে হলো কেউ যেন সরে গেল। ওপরে যেতেই মুহূর্তের জন্য সাব্বিরজি ঘাবড়ে যান। দোতলার মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রক্তের ছোপ ছোপ দাগ, যেন একটি বাচ্চা ছেলে রক্ত মাখা পায়ে দৌড়াদৌড়ি করেছে। তিনি জানতেন শয়তান তার মায়া খেলা দেখানো শুরু করেছে। সঙ্গে সঙ্গে তসবিটা আঙুলে জড়িয়ে নেন। জিয়াউদ্দিন সাহেবের কথা মতো একটি বিশেষ সূরা পাঠ করে এক পা করে করিডোরে এগোনোর সময় হঠাৎই ফুসফুস করে কারোর আওয়াজ শুনতে পেলেন। মনে হচ্ছে কেউ কথা বলছে। সেদিকে অনুসরণ করে তাকাতেই আচমকাই দেয়ালের 3টি ফটো ফ্রেম নিচে থেকেই নিচে পড়ে চুরমার হয়ে যায়। রাহুলের কথা মতো যে রুমে রিয়া এবং টিয়া থাকতো, সাব্বিরজি সেদিকে গেলেন। দরজাটা ভেজানো ছিল, অথচ কোনো মতেই ধাক্কা দিয়ে দরজাটা খুলছিল না। শেষে সাব্বিরজি জোরে জোরে কিছু সূরা পড়তে পড়তে তসবিহটা দরজায় ঠেকানো মাত্রই শটান দরজা খুলে যায়। দেখেন মেঝের ওপর গোল চক্র করে তার ওপর কিছু আঁকা আছে। সাব্বিরজি রুমের ভেতরে পা রাখবেন, সেই সময় পেছনে আবারও বাচ্চা শিশুর হাসির শব্দ শুনতে পান। পেছনে ঘুরতেই বিভৎস অবয়বটা দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। কুৎসিত পচা গলা মুখ থেকে কালচে রক্ত চুইয়ে চুইয়ে মেঝেতে পড়ছে এবং ফোটায় ফোটায় পড়ছে। এর আগে পর্যন্ত সাব্বিরজি অনেক শয়তান পিশাচ জিনের সম্মুখীন হয়েছেন, কিন্তু সেদিন কেমন যেন তিনি বুকের মধ্যে হালকা কম্পন অনুভব করেছিলেন। শরীরটা অবশ হয়ে আসছিল। সাব্বিরজি দেয়াল ধরে পাশের একটি চেয়ারে বসে পড়েন। তসবিটি গুটিয়ে কোনো রকমের সূরা পড়ে শয়তানটার দিকে উঁচিয়ে ধরতেই মুহূর্তের জন্য অবয়বটা অদৃশ্য হয়ে যায়। কিন্তু সাব্বিরজি মুহূর্তে চেয়ার ছেড়ে উঠতে পারছিলেন না। আল্লাহর নাম নিয়ে মুমূর্ষু অবস্থায় কিছুক্ষণ বসে থাকলেন। খানিক বাদে করিডোরে কিছু মানুষের কথোপকথন শুনে চোখ মিলে শিউরে ওঠেন সাব্বিরজি। তিনি বুঝতে পারছিলেন যা কিছু সামনে ঘটছে তার সবই মায়ার খেলা, তবুও সেই ভয়ঙ্কর দৃশ্য দেখার মতো নয়। সাব্বিরজি দেখেন একে একে রাহুল, একজন মহিলা, একজন কিশোরী, সম্ভবত রাহুলের কাকিমা ও বোন রিয়া একসঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়ল। সাব্বিরজি চিৎকার করতে গিয়েও চিৎকার করতে পারছিলেন না। ঠিক সেই সময় জিয়াউদ্দিন সাহেব পেছন থেকে ধীর স্বরে তাকে ডেকে টেনে সোজা নিচে নিয়ে আসেন।
আসেন এবং সঙ্গে সঙ্গে তারা সেই বাড়ি থেকে বেরিয়ে আসেন। বেরোনোর সময় জিয়াউদ্দিন সাহেব বলেন, শয়তানটা তোমাকে বশ করার চেষ্টা করছিল। আমি বুঝে উঠতে পারছি না এই শক্তিকে কিভাবে দমন করা যাবে। তবে যারা বা যে এই শক্তিকে পাঠিয়েছে তারা রাহুলের বংশকে নির্বংশ করতে চায়। এর ক্ষমতা অপরিসীম। এক্ষুনি এখান থেকে চলে যাও, রাতে কথা হবে। সাব্বিরজিকে বিধ্বস্ত অবস্থায় বাইরে বেরিয়ে আসতে দেখে রাহুল রায়হান চিন্তায় পড়ে যায়। কি হয়েছে জানতে চাইলে, ও কিছু না বলে সাব্বিরজি তাদেরকে নিয়ে খালামণির বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। রাহুলের বাড়ি থেকে চলে আসার সময় সাব্বিরজি একবার ঘাড় ঘুরিয়ে পেছন দিকে তাকিয়েছিলেন। তিনি দেখেন শয়তানটা বারান্দায় দাঁড়িয়ে হাসছে। পাড়ার গলিটা পেরিয়ে ডান দিকে মেইন রাস্তায় উঠবেন, ঠিক সেই সময় হাত 25 দূরে কেউ যেন রাহুলকে ডাক দিল। হাত 20-25 দূরে হলেও জটাধারী লোকটিকে সাব্বিরজির কেমন যেন চেনা চেনা মনে হচ্ছিল। কোথায় যেন তিনি দেখেছেন, কিন্তু ঠিক বুঝে ওঠার আগেই রাহুল বলে, ওনাদের গুরুদেব। কাছে গিয়ে পরিচয় করাতে সাব্বিরজি চমকে ওঠেন। মনে পড়ে যায় তিনি বলতে যাবেন, তার আগে গম্ভীর স্বরে সেই গুরুদেব বলে ওঠেন, এখন না, আমি রাহুলকে নিয়ে মন্দিরে যাচ্ছি, বিকেলে আপনাদের বাড়ি গিয়ে কথা হবে। আরো কিছু বলার আগেই রাশভারী লোকটা রাহুলের হাত ধরে ওখান থেকে নিয়ে চলে যায়। রাহুলও কিছু বলতে পারে না। সাব্বিরজির কেমন একটা অস্বস্তি হচ্ছিল। জিয়াউদ্দিন সাহেব ঠিক করে সমস্যাটা সামলাতে পারছেন না। কি করে এই সমস্যার সমাধান হবে তিনি নিজেও বুঝতে পারছিলেন না। উল্টো দিকে হাঁটতে হাঁটতে মনে হলো সাব্বিরজি একবার ঘুরে রাহুলের দিকে তাকাবেন, এবং সেটা তিনি করতেই দেখেন ওই বয়স্ক গুরুদেবও সেই মুহূর্তে তার দিকে ঘাড় ঘুরিয়ে তাকিয়েছে। সেই চাহনিতে কেমন একটা অস্বস্তি ছিল। রাস্তায় তেমন কিছু কথা হয়নি রায়হানের সঙ্গে। তারা বাড়ি ফিরে আসেন। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সাব্বিরজি পায়চারি করছিলেন। মন কিছুতেই শান্ত হচ্ছিল না। রাহুল ফোন ধরছে না, কি যে হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। এদিকে খালামণির বাসায় ফিরে সাব্বিরজি বার কয়েক জিয়াউদ্দিন সাহেবকে স্মরণ করেছেন, কিন্তু তিনিও সেই মুহূর্তে আসছিলেন না। বিকেলে কলিং বেলটা বাজতেই সবাই জিজ্ঞাসু দৃষ্টিতে দরজার দিকে তাকান। দেখেন সকালে সেই জটাধারী বয়স্ক রক্তাম্বর পাঞ্জাবি ধারণকারী ব্যক্তিটি দাঁড়িয়ে। নমস্কার জানিয়ে ভেতরে আসার অনুমতি চাইতে সাব্বিরজি আপ্যায়ন করে ওনাকে ভেতরে নিয়ে আসেন, কিন্তু মনটা তখনও উদ্বিগ্ন হয়ে আছে। রাহুল নেই। বয়স্ক মানুষটি কিছু বলে ওঠার আগেই সাব্বিরজি জিজ্ঞেস করেন, রাহুল কোথায়? প্রশ্ন শুনে জটাধারী আচার্য মশাই কৌতূহলী ও উদ্বিগ্ন স্বরে বলে ওঠেন, সে কি, রাহুল তো আমাকে বিকেলে এই বাড়িতেই আসতে বলেছিল, সেই মতো ঠিকানাও দিয়েছিল। রাহুল কোথায়? আচার্য মহাশয়ের কথা শুনে সাব্বিরজির সঙ্গে সঙ্গে উঠে পড়েন এবং কেউ কিছু বলার আগেই বলেন যে ওনার সঙ্গে যেতে রাহুলের বাড়িতে যেতে হবে, হাতে সময় নেই, পথে যাওয়ার সময় সমস্ত কিছু খুলে বলবেন। সেই মতো তারা বেরিয়ে পড়েন। পথে যেতে যেতে আচার্য মশাইকে সকালের সমস্ত ঘটনা খুলে বলেন সাব্বিরজি। আচার্য মশাই বলেন, আমি সমস্যার উৎস খুঁজে পেয়েছি, এখন সমাধানের পদ্ধতি পরিকল্পনা করা বাকি, কিন্তু তার আগে রাহুলকে খুঁজে বের করতে হবে। শয়তান পিশাচের মায়া যখন তার বংশের ওপর, তখন রাহুলকে শয়তানটা তুলে নিয়ে গিয়ে তাদের বাড়িতেই কোথাও রেখেছে। দেরি না করে সোজা রাহুলের বাড়িতে পৌঁছান তারা। তখন সন্ধ্যা হয়ে এসেছে। রাস্তাঘাটে ল্যাম্পপোস্টের লাইট, আশেপাশে বাড়ির লাইট জ্বললেও রাহুলদের বাড়িতে কোনো লাইট ছিল না। যেন মৃত্যুপুরীর মতো দেখাচ্ছিল বাড়িটাকে। রেলিংয়ের গেটটা খুলে ভেতরে ঢুকতেই তারা দেখেন ছাদ থেকে রাহুলের আর্তনাদ ভেসে আসছে। সঙ্গে সঙ্গে সাব্বিরজি ছুটে ভেতরে প্রবেশ করেন। ভেতরে প্রবেশ করতেই একটি অদ্ভুত জিনিস সবার চোখে পড়ে। ড্রয়িং রুমে রক্ত দিয়ে গোলাকার গণ্ডি এবং তার ভেতরে তারা চিহ্ন আঁকা দেখে আচার্য মশাই চেঁচিয়ে ওঠেন, হায় ঈশ্বর, এ তো মৃত্যু চক্র। আর দেরি না করে সবাই ছুটে যান ছাদে। গিয়ে দেখে রাহুল দেয়ালের মধ্যে সেঁটে আছে ঝুলন্ত অবস্থায়, যেন মনে হচ্ছে কেউ তাকে দেয়ালে টাঙিয়ে দিয়েছে। ওরা ছাদে পৌঁছানোর সাথে সাথেই সাব্বিরজি মদিনার আতর তার উপর ছিটিয়ে দেন। সঙ্গে সঙ্গে রাহুল সকালের সেই ফটো ফ্রেমের মতোই দেয়াল থেকে খসে পড়ে মেঝেতে, এবং তার ভেতর থেকে একটি কালো ধোঁয়ার মতো কিছু একটা মিলিয়ে যায় অন্ধকারে। আচার্য মশাই সমানে মন্ত্র পড়ে যাচ্ছিলেন। এরপর রাহুলকে ধরাধরি করে সবাই খালামণির বাড়ি নিয়ে আসে। রাত 9:15 নাগাদ রাহুলের জ্ঞান ফেরে। জ্ঞান ফিরতে রাহুল আতঙ্কে কাঁপতে কাঁপতে বলে, গুরুদেব, আমাকে ডেকে নিয়ে বাড়ির সীমানায় ঢোকার পর আমার আর কিছু মনে ছিল না। জ্ঞান ফিরতে দেখি আমি শূন্যে দেয়ালে ঝুলে আছি। কাকারূপী পচা গলা অবয়বটা বিদঘুটে টাইপের হাসি দিচ্ছিল আর বলে বেড়াচ্ছিল, আজ নাকি আমার শেষ দিন। আমি সেটা শুনে আর্তনাদ করে উঠি।
তোমরা উপরে আসো। সাব্বিরজি শুনে চিন্তায় পড়ে যান। কি করে এর সুরাহা করবেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না। সেই সময় রাহুলের গুরুদেব আচার্য মশাই বলেন, কি এই শয়তানকে পাঠিয়েছে তা আমি বের করতে পেরেছি, সে বিষয়ে পরে বলছি। এখন এই শয়তানটাকে কিভাবে শেষ করব সেটা ভাবা দরকার। সমস্যা হয়ে দাঁড়িয়েছে, এই শয়তানটাকে পাঠিয়েছে বা যার নির্দেশে এই শয়তানটি এসেছে তারা আর এই পৃথিবীতে নেই। তাই শয়তানটাকে মুক্ত করা বা সেই মৃত্যুগণ্ডি ফাঁদ থেকে মুক্ত করার পদ্ধতিও বেশ জটিল। আমাকে তারাপীঠ গিয়ে একটি বিশেষ যজ্ঞানুষ্ঠান করতে হবে, তবে আমি একা পেরে উঠতে পারবো না। সাব্বির, আপনাকেও এই বিষয়ে আমাকে সাহায্য করতে হবে। ততক্ষণে আর এক দফা চা সরবরাহ করা হয়ে গেছে। চায়ে চুমুক দিয়ে সাব্বিরজি আচার্য মশাইকে গত রাতের স্বপ্নের কথা বলতে যাবেন, তার আগে আচার্য মশাই বলে উঠলেন, দেখুন সাব্বির, পরমেশ্বর এক ও অদ্বৈতম। তিনি আপনার মহান আল্লাহ, আমার ঈশ্বর। আপনি যেরকম তার উপাসনা করেন, আমিও দীর্ঘ 50 বছর ধরে উপাসনায় আছি। সেই সুবাদে ওনার কৃপায় আমি কিছু ক্ষমতার অধিকারী হয়েছি, যার জন্য আমি জানি আপনি গত রাতে ঠিক কি স্বপ্ন দেখেছেন, শয়তানটা আপনাকে কি দেখিয়েছে। আর আমি এও জানি আপনার সঙ্গে একজন পাক ফেরেশতা সবসময় থাকেন। আপনার সাথে দেখা করার পর আমি তা উপলব্ধি করতে পেরেছিলাম। এই কার্যকলাপ সম্পূর্ণ করতে আপনাদের সাহায্য আবশ্যক। আপনাকে বিভ্রান্ত করতে সেই স্বপ্ন দেখিয়েছিল পিশাচ। আপনার মতিভ্রম ঘটাতে সে আমার প্রতিচ্ছবিকে বিরূপভাবে আপনার সামনে প্রস্তুত করেছিল, যাতে একটা ভুল ধারণার সৃষ্টি হয়। আগামীকাল অমাবস্যা, কাল রাতে আমরা তারাপীঠে একটি বিশেষ যজ্ঞানুষ্ঠান করব। আপনি রাহুলের সাথে আমার সঙ্গে সেখানে উপস্থিত থাকবেন, কেননা আপনি না থাকলে আমার পক্ষে সেই শয়তানকে যজ্ঞের কাছে টেনে আনা সম্ভব হবে না। আর আপনার সাথে যে পাক ফেরেশতা আছেন তাকে অনুরোধ করবেন কটোয়ার রাহুলের কাকিমা ও বোনকে যেন সুরক্ষিত রাখেন। শয়তানটা আপ্রাণ চেষ্টা করবে শেষ খেলা খেলতে, আর সেটা কোনো মতে খেলতে দেয়া যাবে না। ও হ্যাঁ, আর একটু ঘুরপথেই তারাপীঠ যাব। যে পথ আপনি স্বপ্নে দেখেছেন সেই পথে যাওয়াটা সুবিধাজনক হবে না, তাই আমরা দুপুর এখান থেকে বেরিয়ে পড়ব। এই বলে আচার্য মশাই থামেন। রাতে তার শোবার ব্যবস্থা খালামনির বাড়িতেই করার কথা ছিল। রাতে সবাই ঘুমিয়ে পড়লে সাব্বিরজি তখনও ঘুমাননি। চিন্তাগ্রস্তভাবে কাউচে বসেছিলেন। সন্ধ্যা থেকে অনেকবার চেষ্টা করেছেন জিয়াউদ্দিন সাহেবকে স্মরণ করার, কিন্তু তিনি কিছুতেই আসেননি। সাব্বিরজি উঠে বারান্দায় ইতস্ততভাবে পায়চারি করছিলেন। ঠিক সেই সময় জিয়াউদ্দিন সাহেব হাজির হন এবং গম্ভীর স্বরে বলেন, আচার্য মশাই যা বলেছেন তার সবই ঠিক। যে বা যারা এই শয়তানকে জাগ্রত করেছে তারা নিজেরাই এই পৃথিবীতে নেই। তাই শয়তানকে থামানোর জন্য পদ্ধতিটা খুবই কষ্টকর। সেই জন্যই আমি কোনো সুরাহা খুঁজে পাচ্ছিলাম না। যেহেতু এই শয়তান পিশাচ বিধর্মী, তাই আমারও সঠিক পদ্ধতি জানা ছিল না। আচার্য মশাই যা বলেছেন আমাদের সেভাবেই অগ্রসর হওয়া দরকার। রাহুলের কাকিমা ও তার মেয়েকে আমার জিনের দল পাহারা দিয়ে সুরক্ষিত রাখবে। তোমার খালামনির বাসাতেও আমার একদল জিন থাকবে পাহারায়। তাতে এদিকেও কোনো সমস্যার সৃষ্টি যেন না হয় সেই ব্যাপারটাও ঠিক থাকবে। আচার্য মশাই যখন যজ্ঞে বসবেন তুমি সেই এলাকার চারিদিকে থেকো এবং কোনোভাবেই রাহুলের হাতটা ছাড়বে না। যজ্ঞের সময় হয়তো শয়তানটা কোনো রকমে রাহুলকে টানার চেষ্টা করতে পারে, আমিও থাকবো সেখানে। এই বলে জিয়াউদ্দিন সাহেব চলে যান। পরদিন সকালে যথারীতি সবাই প্রস্তুত হন। রায়হান যেতে চাইছিল, কিন্তু সাব্বিরজি তাকে মানা করেন, খালামনির সাথে থাকতে বলেন। আচার্য মশাই রাহুল ও সাব্বিরজি বারান্দায় আসতে দেখে জিয়াউদ্দিন সাহেব এবং তার দলবল হাজির। একদল খালামনির বাসায় পাহারা থাকবে। আমরা আগেই বলেছি কে কোথায় থাকবে। আচার্য মশাই জিয়াউদ্দিন সাহেব বা তার শাগরেদদের সচক্ষে দেখতে না পেলেও তার ভাষ্যমতে উনি বেশ কয়েকটি আলোর বিন্দু অনুভব করেছিলেন। উনি সাব্বিরজিকে বলেন, সাব্বির, আপনার সঙ্গে থাকা সেই জিনটিকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং শ্রদ্ধা জানাবেন। চলুন বেরোনো যাক। আচার্য মশাই বলেছিলেন বোলপুর হয়ে যাওয়াটা সমস্যার হতে পারে, তাই কাটোয়ার রাস্তা দিয়ে
খাড় গ্রাম হয়ে তারাপীঠের দিকে যাওয়ার সিদ্ধান্ত নেন। রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো নয়। সুন্দরপুর পৌঁছাতে বেলা 2টোর মতো বেজে যায়। আচার্য মশাই বেশ দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন। সন্ধ্যার মধ্যে তারাপীঠ পৌঁছাতে না পারলে শেষ প্রহরের আগে পুজো শেষ করা যাবে না। তাই সুন্দরপুরেই একটা ধাবাতে তাড়াতাড়ি দুপুরের খাবার খেয়ে নিয়ে আবার বেরিয়ে পড়েন। আচার্য মশাই কিছু খেলেন না। আসলে যজ্ঞে বসার জন্য তিনি নির্জলা উপবাসে ছিলেন। মিনিট 10 যেতে না যেতেই ময়ূরাক্ষী নদীর ব্রিজটা ক্রস করার পর হঠাৎই আকাশ বাতাস কাঁপিয়ে তুমুল ঝড় ওঠে। সন্দেহ হতে থাকে স্বপ্ন কি তাহলে সত্যি হতে যাচ্ছে। কিন্তু স্বপ্নে যে নদীর ওপরে এবং রাত্রেবেলার ঘটনাটি ঘটেছিল, এখন তো ভর দুপুর। আচার্য মশাই গম্ভীর স্বরে বলেন, যাই হয়ে যাক সাব্বির, গাড়ি থামাবেন না। আপনার সন্দেহ ঠিক, শয়তানটা পিছু নিয়েছে। প্রচন্ড ঝড় বৃষ্টিতে কোনো রকমে গাড়ি এগিয়ে যাচ্ছিল। আচমকায় রাস্তার ধারের প্রকাণ্ড একটা বট গাছের ডাল মরমর করে প্রায় গাড়ির উপরেই ভেঙে পড়ছিল। কিন্তু আশ্চর্যজনকভাবে গাছটা অর্ধেকটা ঝুঁকে আটকে যায়। আচার্য মশাই বা রাহুল কেউ না দেখলেও সাব্বিরজি দেখতে পাচ্ছিলেন জিয়াউদ্দিন সাহেব তার শক্তি দিয়ে ডালটাকে আটকে রেখেছেন। উনি সাব্বিরজিকে ইশারায় বলতে থাকেন গাড়ি নিয়ে এগিয়ে যাবার জন্য। তারাপীঠ পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে আসে। শহর থেকে আরো বেশ কয়েক মাইল দূরে ঝোপঝাড় জঙ্গলে ঘেরা একটি পরিত্যক্ত শ্মশানে যতক্ষণে তারা পৌঁছান ততক্ষণে অন্ধকার গাঢ় হতে শুরু করেছে। সাব্বিরজি দেখেন আচার্য মশাইয়ের 2 জন শিষ্য আগে থেকেই পূজা যজ্ঞ অনুষ্ঠানের জন্য সিঁদুর দিয়ে গোলাকার গণ্ডি কেটে তার ভেতর নানা রকম সরঞ্জাম প্রস্তুত রেখেছে। স্থানে বসে যজ্ঞানুষ্ঠান শুরু করেন। এদিকে রাহুল বংশের রক্তের ব্যাপারটা শুনে ভীষণ চিন্তা করছিল। আচার্য মশাই তাকে আশ্বস্ত করে বলেন রাহুলকে আরেকটি গণ্ডির মধ্যে দাঁড় করিয়ে দিতে এবং রাহুল যেন কোনোভাবেই গণ্ডি থেকে বের না হয়। বিশ্বাস অবিশ্বাস সবই মহান আল্লাহর ওপর। হয়তো এটা অন্য ধর্মের কোনো একটা অনুষ্ঠান, তবু সাব্বিরজি তার জায়গা থেকে যতটুকু সম্ভব চেষ্টা করবেন। জিয়াউদ্দিন সাহেব বলেছেন এটি কোনো শক্তিশালী হিন্দু জিন, তাই সাব্বিরজি আচার্য মশাইয়ের ওপর ভরসা করে ওনার নির্দেশ মতো যজ্ঞানুষ্ঠান এরিয়ার বাইরে থাকবেন। তখন গভীর রাত হতে শুরু করেছে। যজ্ঞে অহরহ আহুতি ও মন্ত্রপাঠ চারিদিকের পরিবেশটা মুখরিত করে তুলছিল। অন্যদিকে সাব্বিরজি তার মতন দোয়া দুরূদ পাঠ করতে থাকেন। পরিত্যক্ত শ্মশানের পরিবেশটা কেমন একটা মায়ায় আবদ্ধ হয়ে যায়। খানিক বাদে হঠাৎই অন্ধকারে যেন শূন্য থেকে আধপোড়া চিতার জ্বালাকাঠ উড়ে এসে যজ্ঞের দিকে লক্ষ্য করে পড়ে। কিন্তু আচার্য মশাই সহ উপস্থিত সবাই দেখেন অদ্ভুতভাবে কাঠটা গণ্ডির বাইরেই আটকে রয়েছে। জিয়াউদ্দিন সাহেব এবার সাব্বিরজিকে জানান রাহুলের বোলপুরের বাড়ি এবং বর্ধমানের বাড়ি দুটোই বন্ধ করে দিয়ে এসেছি। কাটোয়াতে একদল এবং তোমার খালামনির বাসায় একদল পাহারা দিচ্ছে। একে আচার্য মশাই সাহায্য করতে পারবেন। আমাদের শুধু সাহায্য করতে হবে তাকে, যাতে শয়তান ওই দিকটায় যেতে না পারে। ঠিক সেই মুহূর্তে তুমুল ঝড় ওঠে। চারদিকের পরিবেশটা কেমন বদলে যায়। অথচ শ্মশানের বাইরে নীরব নিস্তব্ধতা বিরাজমান, কিন্তু শ্মশানের ভেতরে সবকিছু যেন উড়িয়ে নিয়ে যাবে। সাব্বিরজি চেঁচিয়ে বলেন আচার্য মশাই, আপনি থামবেন না। কোনোভাবেই শয়তান পিশাচকে আপনার কাছে আসতে দেবেন না। জিয়াউদ্দিন সাহেব বলেন সাব্বির, তুমি দ্রুত শয়তানটাকে বাইরে রাখার চেষ্টা করো। এইভাবে তারা শয়তানটাকে বাইরে রাখে। এইভাবে কিছুক্ষণ চলার পর রাত শেষ প্রহরে আচার্য মশাই শিষ্যদের বলেন শ্মশানের দক্ষিণে পুরনো ছাই ফসের ঢিপির পাশে 1 হাত গর্ত খুঁড়ে নিচ থেকে একটি মাটির সরা তুলে নিয়ে আসতে। সাব্বিরজি পুরো ঘটনাটা অবাক হয়ে দেখলেও তিনি কখনো তার মতো করে সূরা পড়া বন্ধ করেননি। দেখেন মাটির সরার মধ্যে কালছিটে ছোট্ট শিশি, রক্তগুলো শুকিয়ে কালো হয়ে গেছে। আচার্য মশাই আর দেরি না করে কিছু বিশেষ মন্ত্র পাঠ করে সেই শিশি যজ্ঞে আহুতি দেয়া মাত্রই একটি আশ্চর্যজনক ঘটনা ঘটে। চালাকাঠ সহ আশেপাশের পরিবেশ তোলপাড় করে সেই ঝড় ঘুরতে ঘুরতে এসে যজ্ঞের মধ্যে মিলিয়ে যায়। সঙ্গে সঙ্গে আগুন নিভে যায় এবং একটা গর্জন ধীরে ধীরে কুণ্ডের ভেতরে বিলীন হয়ে যায়। ঠিক সেই সময় দূরে কোনো মসজিদ থেকে ফজরের আজানের ধ্বনি ভেসে আসে। সাব্বিরজি এবং জিয়াউদ্দিন সাহেব একসাথে বলে ওঠেন আলহামদুলিল্লাহ, শয়তানটা নিশ্চিহ্ন হয়েছে। বয়স্ক মানুষ সারা রাত একভাবে বসে থাকার কারণে উঠতে পারছিলেন না আচার্য মশাই। শিষ্যরা এসে তাকে ধরে তোলে। ঈশ্বরের নাম নিয়ে তিনি বলেন শয়তানটা ভস্ম হয়েছে। এদিকে সাব্বিরজি আচার্য মশাইকে গিয়ে বলেন যে জিয়াউদ্দিন সাহেব বোলপুরের এবং বর্ধমানের বাড়ি বন্ধ করে দিয়েছেন। ভবিষ্যতে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এরপর আচার্য মশাইয়ের কাছে অনুমতি চেয়ে পাশের পুকুর থেকে উজু করে সাব্বিরজি ও জিয়াউদ্দিন সাহেব ফজরের নামাজ আদায় করেন। নামাজ আদায় করে এসে তারা যতক্ষণে গাড়ি স্টার্ট দিলেন ততক্ষণে পূবের আকাশ রক্তিমাভায় পরিপূর্ণ। পথে আসতে আসতে আচার্য মশাই বলেন
নিকৃষ্ট কালো জাদুর মাধ্যমে বোতলে বন্দি করে এই শয়তান বেতাল পিশাচকে প্রেরণ করেছিল রাহুলেরই আপন কাকা। আসলে 2 বছর আগে যখন সম্পত্তির একতরফা অংশ রাহুলের কাছে চলে যায়, তখন ওর কাকা রাগে ফেটে পড়ে এবং সম্পূর্ণ সম্পত্তি নিজে ভোগ করার লালসায় একজন অঘরী তান্ত্রিকের সাহায্য নিয়ে এই নিকৃষ্ট বোতল পিশাচটাকে রাহুলের বিরুদ্ধে প্রেরণ করে। কিন্তু শর্ত মাফিক সময় মতো কোনো 5 বছরের বাচ্চা শিশুকে বলি দিতে পারেনি বলে সেই পিশাচ উল্টে খেপে গিয়ে রাহুলের কাকার ওপর আক্রমণ চালায়। তারপর সেই অবয়ব টিয়াকে ভয় দেখিয়ে শেষ করে এবং পরে রিয়াকেও শেষ করার চেষ্টা করেছিল, কিন্তু সফল হয়নি। শয়তানটা একে একে রাহুলের বংশকে নির্বংশ করে দিতে চাইছিল। কিন্তু সাব্বির, আপনি এবং আপনার সঙ্গী সময় মতো এদের সাহায্য করার ফলে ঈশ্বরের কৃপায় সমস্ত বিষয়টা আমরা জানতে পারি। আপনাদের সাহায্যে আজ এই শয়তানকে শেষ করতে পেরেছি। এখন রাহুলের ওপরে আর কোনো খারাপ নজর নেই। এই বলে আচার্য মশাই থামলে সাব্বিরজি বলেন, শয়তান যতই তার মায়া প্রভাব বিস্তার করুক না কেন, মহান আল্লাহর কৃপায় একদিন তা সমূলে নির্মল হবেই। এরপর বর্ধমানে পৌঁছে খালামণিকে সমস্ত ঘটনা খুলে বলেন সাব্বিরজি। সবার কাছ থেকে বিদায় নিয়ে রাহুল ও আচার্য মশাই রাহুলদের বর্ধমানের বাড়িতে চলে যায়। রাত্রিটা সেখানে থেকে সাব্বিরজি পরের দিন কলকাতায় ফিরে আসেন। এই ছিল ঘটনা। এখন বিশ্বাস করা বা না করা বন্ধুদের সম্পূর্ণ ব্যক্তিগত অভিমত। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভূত.com শুনতে থাকুন। আল্লাহ হাফিজ, এই বলে সুকান্ত মাইতি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে সুকান্ত মাইতি। অনেক লম্বা একটা ঘটনা দিয়েছেন আপনি ঈদ উপলক্ষে, এবং আশা করছি যারা শুনছেন তাদেরও ভালো লেগেছে। ঈদ মোবারক আপনাদের সবাইকে আরও একবার। যে যেখান থেকে শুনছেন, আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত উপভোগ করেছেন আজকের ঘটনা। আমরা আশা করব যে এইভাবেই ভূত.com-এর সাথে প্রতিটা ঈদ শুধু নয়, প্রতিটা দিন আপনাদের চমৎকার কাটবে। ভয়ের রাজ্যে হারিয়ে যাবেন আপনারা। অনেকক্ষণ সময় নিয়েছি আপনাদের, আর সময় নিতে চাই না। আমরা চেয়েছিলাম এবারের ঈদে স্পেশাল কিছু উপহার দিতে, সেই অনুযায়ী আমাদের বিশেষ পরিকল্পনার কথা অলরেডি আপনারা জেনে গেছেন। আমাদের আজকের মতো বিদায় নিতে হবে। কথা হবে আবারও অন্য কোনো এপিসোডে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর সাথে থাকবেন। আমাদেরকে ইমেল করবেন, ইমেল করতে ভুলবেন না। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার জানিয়ে দিতে হবে। আর সেই সাথে rjrussellbooth.com ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। বিদায় নিচ্ছি আজকের মতো। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ। আমার নানু বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী থানার রূপপুর গ্রামে। বর্তমানে সবাই পারমাণবিক বিদ্যুৎ আমার আম্মুর কোলে দেন। সবাই খুশি ছিল। বাচ্চা অপুষ্টিতে জন্মানোর কারণে অনেক রোগা ছিল। যাই হোক, এভাবে যুদ্ধ করে প্রাণে বেঁচে যাওয়া ছেলেটার নাম দেয়া হলো হাসিব। হাসিবের সাথে আমার সম্পর্ক নিজের ভাইয়ের মতোই। এবার আসি আসল ঘটনায়। সাল 2016। আমি রাজশাহীতে বসে রিঅ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছি। হঠাৎ আম্মু ফোন দিয়ে কান্না শুরু করে দিল। আমি বললাম, আম্মু কি হয়েছে, তুমি কাঁদছো কেন? আম্মু বলল, তোর মেজো খালা অ্যাক্সিডেন্ট করেছে, মনে হয় বাঁচবে না রে। আমি জিজ্ঞেস করলাম, কিভাবে হয়েছে আম্মু? আম্মু বলল, তোর খালা তার ভাসুরের ছেলের জন্য মেয়ে দেখতে ঈশ্বরদী গিয়েছিল। ফেরার পথে কিভাবে বাইক রাস্তায় স্লিপ করে পড়ে গেছে আল্লাহ জানে। আমি জিজ্ঞাসা করলাম, তারপর? আম্মু বলল, আখ বোঝাই ট্রাক্টর তোর খালার 2 পায়ের ওপর দিয়ে চলে গেছে, পায়ের কিচ্ছু আর নেই। এই বলে আম্মু ফোন রেখে দিল। পরে মামাকে ফোন দিয়ে শুনলাম খালামণিকে ঢাকা পঙ্গু হসপিটালে নেওয়া হয়েছে। সেদিনের মতো আমি ঘুমিয়ে যাই। সকালে ঘুম ভাঙে এক কাজিনের ফোন কলে। জিয়ন, খবর কিছু জানো? অ্যাম্বুলেন্স তো টাঙ্গাইলে অ্যাক্সিডেন্ট করেছে, কেউ হয়তো বেঁচে নেই। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমার জানা মতে অ্যাম্বুলেন্সে বড় মামা, মেজো খালু, জামাল খালু এবং খালুর ছোট ভাইয়ের ওয়াইফ ছিল। আমি কোনোভাবেই কারো খোঁজ পাচ্ছিলাম না। আম্মু আমাকে ফোন দিয়ে বলল, বের হোস না, মহামারী শুরু হয়েছে ফ্যামিলিতে। সারাটা দিন অনেক টেনশনে কাটে আমার। কোনো খবর না পেয়ে আমি টাঙ্গাইলে এক বান্ধবী মিমকে ফোন দিয়ে সব ঘটনা বলি। ওখানে একই দিনে 2টা অ্যাক্সিডেন্ট হয়েছিল। মিম টাঙ্গাইল সদর হসপিটালে গিয়ে খুঁজে বের করে আমাকে সব জানায়। মিমের ফোন থেকে আমি খালামণির সাথে কথাও বলেছিলাম। গাড়ির ড্রাইভার, হেল্পার স্পটেই মারা যায়। আল্লাহর রহমতে বাড়ির মানুষদের ইনজুরি হলেও তারা প্রাণে বেঁচে যায়। যাই হোক, প্রায় 30টা
অপারেশন করার পরে খালামণি তার পা ফিরে পান। সবাইকে বলে রাখি, এই অ্যাক্সিডেন্টের বিষয়টা একটু মাথায় রাখবেন, এরপরে রহস্য উদ্ঘাটন হবে। অ্যাক্সিডেন্টের ঠিক 6 মাসের মাথায় ঘটনা শুরু হয়। তখন আমি ঢাকা সেটেল হওয়ার প্রিপারেশন নিচ্ছি। আম্মু ফোন দিয়ে বলে, বাবু জানিস হাসিবের সাথে কি হচ্ছে? ওর দরজার সামনে কে যেন 4টা ডিমের ভেতরে 8টা গোলাপ ফুল পুঁতে দিয়ে গেছে। আবার বাড়িতে আরবি লেখা উঠে যাচ্ছে। হাসিবের খাবারের প্লেট, মগ কোনো কিছুতেই বাদ থাকছে না। এমনকি ও রুটি খেতে গেলেও ওর রুটিতে আরবি লেখা উঠে যাচ্ছে। এগুলো শোনার পরে আমি আম্মুকে বললাম, আম্মু কাউকে বলো এগুলো ছবি তুলে রাখতে, আর আমি ঢাকা যাবার কয়েকদিন পরে যাব হাসিবের সাথে দেখা করতে। আম্মু বলল, তোর আসতে হবে না, এই বলে ফোন রেখে দিল। আমি ঢাকা আসার পর তার কয়েকদিনের মাথায় নানু বাড়ি চলে গেলাম। নানু বাড়ি থেকে মেজো খালার বাড়ি মাত্র 2 থেকে 3 মিনিটের পথ। আমি ব্যাগ রেখেই দৌড় দিলাম খালামণির বাসায়। গিয়ে দেখি দেয়ালে দেয়ালে আরবি লেখা, সাথে ভাঙা ভাঙা হাতে বাংলাও লেখা। এরপরে আমি খালুর থেকে যা শুনলাম, বলছেন মান্নান খালু, হাসিবকে ওরা পড়তে দিচ্ছে না, খেতে দিচ্ছে না। হাতে বই ধরলে হাসিব চিৎকার করে অজ্ঞান হয়ে যাচ্ছে। বাড়ির বাইরে যেতে দেয় না। এক কবিরাজের কাছে নিয়ে গিয়েছিলাম, তার জিনিসে কোনো কাজই হলো না। পরে এক মওলানাকে ডেকে এনে বাড়ি বন্ধ করে নিলাম, আর হাসিব যেন চোখে ওদের না দেখে সেই ব্যবস্থা নিলাম। আমি খালুকে জিজ্ঞেস করলাম, খালু ওরা কারা? জিন। কত জন ওরা? জানি না। এই বলে বাজারে চলে গেল। আমি রুমে ঢুকে দেখি মিশু আপু হাসিফকে নিয়ে শুয়ে আছে, আর রুমের ভেতরে 7 জন মানুষ বসা, যারা সবাই বাড়িরই মানুষ। বাড়িতে ঢোকার পরে আমি একটা জিনিস খেয়াল করলাম যে রুমগুলোর ভেতরের পরিবেশ অনেক ভারী, কেমন যেন শরীরে শক্তি পাচ্ছি না। তাই আমিও হাসিবের পাশে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে দেখলাম হাসিবের শরীর কেমন যেন শক্ত হয়ে গেল, আর ওকে কে যেন চুল ধরে টেনে তুলে দিচ্ছে। এটা দেখে আমি আর মিশু আপু হাসিবের শরীরে হাত দিতেই হাসিব ও মাগো বলে অজ্ঞান হয়ে যায়। খালুকে ফোন দিতেই খালু আরেক কবিরাজ নিয়ে আসলেন। হাসিবের জ্ঞান ফিরল। কবিরাজ চলে যাবার সাথে সাথেই শুরু হলো আরেক অত্যাচার। হাসিবের বই, খাতা এবং জামা কাপড়ে আগুন ধরা শুরু হয়ে গেল। আমি আর জহির মামা অনেক দৌড়াদৌড়ি করে সেই আগুন কোনোভাবে নেভানোর পরে খালামণিকে বললাম, বাড়িতে এমন কিছু রেখো না যাতে আগুন ধরানো যায়। এসব বলে আমি নানু বাড়ি চলে আসলাম। পরের দিন সকালের ঘটনা, ছোট মামা গেছে হাসিবের খোঁজ নিতে। যাওয়ার পরে মামা দরজার বাইরে দাঁড়িয়ে অনেক ডাকাডাকি করে, কিন্তু কেউ দরজা খোলে না। একসময় মামা খেয়াল করেন যে মেইন গেটে তালা মারা, বাড়িতে কেউ নেই। তাহলে টিউবওয়েল থেকে পানি তুলছে কে? এত মানুষের কথাই বা শোনা যাচ্ছে কিভাবে? আমরা হাটে গেলে বা বাজারে গেলে যেমন অনেক মানুষের একটা শব্দ পাই, ঠিক সেই রকমের শব্দ। মামা দরজার বাইরে দাঁড়িয়ে খালামণিকে ফোন দেয়। খালামণি ফোনের ওপাশ থেকে বলেন, আমি তো হাসিফকে নিয়ে কুষ্টিয়া আসছি এক কবিরাজের কাছে, বাড়িতে কেউ নেই। মামা এসব শুনে তাড়াতাড়ি এখান থেকে চলে আসে। বিকালে আমি খালামণির সাথে দেখা করতে গেলে খালামণি যেটা আমাকে বলেন, কবিরাজ আমাদেরকে সব দেখিয়ে দিয়েছেন। এক গামলায় পানি নিয়ে তিনি দোয়া পড়ে ফুঁ দিলেন, আর সব দৃশ্যমান হয়ে গেল। হাসিফকে বান মারা হয়েছে, আর ওকে পড়াশোনা করতে দেবে না বলেই এর সাথে হাসিবের বাইরেও বেরোতে পারবে না। কিন্তু ওই কবিরাজ এটার কোনো চিকিৎসা করতে পারবেন না, কারণ তিনি এত শক্তিশালী নন। এসব শোনার পরে মনটা অনেক খারাপ হয়ে যায় আমার। হাসিব অনেক ভালো স্টুডেন্ট, আর সামনেই জেএসসি এক্সাম দিবে। পড়তে না পারলে তো বিপদ। এরপরে রিজভি হুজুরকে ডাকা হয়। তিনি একজন বিহারি হুজুর। তিনি বাড়িতে ঢুকেই বলেন, এ বাড়িতে অনেক জিন চালান করা আছে এবং তিনি এদের সাথে পেরে উঠবেন না। তবে তার উস্তাদ নাসিম হুজুর পারবেন। তার উস্তাদের বাড়ি দিনাজপুরে। তাকে খবর পাঠানো হলো। তিনি 3 দিনের মাথায় 4 জন সহকারী নিয়ে আসলেন খালামণির বাড়িতে। হুজুর কাজ করার আগে একজন তুলারাশির লোক চাইলেন, যিনি হবেন পরিবারের কেউ। এখানে একমাত্র মিশু আপু ছিল তুলারাশি। আপু সে সময় বরিশালের শহীদ আব্দুর রব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করতেন। সবার অমত উপেক্ষা করেই মান্নান খালু আপুকে নিয়ে হুজুরের সাথে আসেন। আসনে বসেন। আসনে আপুর সাথে আরও একজন হাফেজ ছিল। হুজুর আপুকে বলে দিলেন, ভয় পেও না, অনেক কিছু তুমি দেখবে, সেগুলো মনে রাখবে, আর বাইরের কাউকে কিছু বলবে না। হুজুরের দোয়া পড়া শুরু হলো। 5 থেকে 7 মিনিট পর আপু কেঁপে কেঁপে উঠতে দেখে নাসিম হুজুর জিজ্ঞেস করলেন,
তুমি কি দেখছো কিছু? আপু বলল, আমি দেখছি অসংখ্য মানুষের মতো, কিন্তু মানুষ না। হুজুর বললেন, দেখো তো এমন কেউ আছে কি না যে দেখতে বানরের মতো কিন্তু হাত পা মানুষের মতো? আপু বলল, জি হুজুর, এমন অনেকে আছে। হুজুর বললেন, গুনে দেখো। আপু গুনে বললেন, 1000-এর মতো হবে। এবার হুজুরের কপালে চিন্তার ভাঁজ দেখা গেল। আমাদের পরিবারে 20-25 জন সদস্য উপস্থিত ছিলেন সেখানে। হুজুর গম্ভীর গলায় বললেন, এখানে কয়েক লক্ষ জিনের বসবাস। আসলে কি সব চালান করা? আমি যা দেখছি তাতে তো কিছু জিন এখানে কয়েক শত বছর ধরে এই ভিটা বাড়িতেই বাস করছে। কথা শেষ করে তিনি কাজে মন দিলেন। বাকি বিষয়গুলো মিশু আপুর কাছ থেকে শোনা। বলছেন মিশু আপু, আমাকে যখন আসনে বসানো হলো তখন আমি দেখলাম কোনো এক কালো শাড়ি পরিহিত মহিলা আমার প্রত্যেক চাচার বাড়ির নিচে 10টা করে তাবিজ পুঁতে দিচ্ছে। এরপর দেখলাম অসংখ্য মানুষের মতো শরীরের জন্তু বাড়ির চারপাশে ভর্তি। আমি দেখলাম হুজুর কি যেন একটা সুতা বের করলেন, সেটা আস্তে আস্তে শেকলে রূপ নিল এবং কয়েক হাজার জন্তুকে তিনি এই শেকল দিয়ে বেঁধে বোতলে ভরতে শুরু করলেন। আপুর কথা থামিয়ে দিয়ে আমি বললাম, আপু, আমরা শুধু বোতলটাই দেখেছি, আর কিছু দেখিনি। যাই হোক, এসব কাজ শেষ করে হুজুর একে একে খালুর প্রত্যেক ভাইয়ের বাড়ি গেলেন এবং একে একে প্রত্যেক বাড়ি থেকে 10টা করে তাবিজ তুললেন। তারপর তিনি আসলেন মান্নান খালুর বাড়িতে। বাড়ি থেকে সবাইকে বের করে দিয়ে তিনি সেখান থেকে 101টা তাবিজ তুলে পুড়িয়ে দেন। এরপর তিনি বাড়ি বন্ধ করেন। আর কিছু পানি তেল পড়ে দিয়েও বলেন এগুলো যেন হাসিব ও মিশু আপুকে খাওয়ানো হয়। সেদিন রাত্রি যাপন করে হুজুর ট্রেনে করে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দেন। এদিকে খালু তার সাইকেলে হাসিবকে নিয়ে রওনা দেন হাসিবের স্কুলের উদ্দেশ্যে। কিছুদূর যেতেই হাসিব সাইকেল থেকে পড়ে যায় এবং মাগো বাঁচাও বলে চিৎকার শুরু করে। দেখতে দেখতেই হাসিবের সাদা শার্ট লাল রক্তে ভিজে যায়। হাসিব অজ্ঞান হয়ে যায় মাটিতে। খালু তড়িঘড়ি করে হাসিবের শার্টটা খুলে দেখে সারা শরীরে চাকু দিয়ে কাটা। খালু ভালোভাবে খেয়াল করে দেখলেন চাকু দিয়ে কেটে কি যেন আরবিতে লেখা হয়েছে। হাসিবের শরীর থেকে রক্ত পড়া বন্ধ হচ্ছিল না। খালু হাসিবকে কোলে তুলে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এভাবে হাসিবকে দেখে মিশু আপু চিৎকার করে কান্না করতে করতে এসে হাসিবকে ধরে। হাসিবকে ধরার সাথে সাথেই মিশু আপু অজ্ঞান হয়ে যান। হাসিবকে খালু ঘাড়ে শুইয়ে আপুকে ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু কোনোভাবেই আপুকে ওঠানো যাচ্ছিল না। মনে হচ্ছিল আপুর ওজন 100 গুণ বেড়ে গেছে। 10 জন মানুষ ধরাধরি করেও অনেক কষ্টে আপুকে ঘরে নেওয়া হয়। অনেক সময় কেটে গেলেও মিশু আপু এবং হাসিব কারোরই জ্ঞান ফিরছিল না। খালু নাসিম হুজুরকে সবকিছু ফোন দিয়ে বললেন। নাসিম হুজুর বললেন, আমি ফিরে আসছি, আমাকে কিছুক্ষণ সময় দিন। কয়েক ঘন্টা পরে নাসিম হুজুর ফিরে আসলেন। এসেই প্রথমে তিনি 2 জনের জ্ঞান ফেরালেন। দেখতে দেখতে চোখের সামনেই হাসিবের গায়ের লেখাগুলো ভ্যানিশ হয়ে যায়। আমি প্রমাণস্বরূপ সবকিছুর ছবি ও ভিডিও কালেক্ট করে রেখেছি যেন ভূত FM বা ভূত.com এ শেয়ার করতে পারি। যাই হোক, এরপর হুজুর খালুকে বললেন, শয়তানটা এবার আপন মেয়ের ওপরেও জিন চালান করে রেখেছে, ওকে আপনি বরিশাল পাঠিয়ে দিন, আর আমি মিশুকে প্রোটেকশন দেওয়ার জন্য 2 জন জিন দিয়ে দিচ্ছি, মিশু যেন ভয় না পায়। পরের দিন আপুকে বরিশাল পাঠিয়ে দেয়া হয়। এদিকে হুজুর এবার যুদ্ধ ঘোষণা করে দিলেন জিনদের বিরুদ্ধে। তিনি হুঙ্কার দিয়েই বললেন, তোরা যাবি নয়তো মরবি। এই বলে তিনি কাজ শুরু করেন। আমরা শুধু তীব্র পোড়া গন্ধ পাচ্ছিলাম আর পোড়া শব্দ পাচ্ছিলাম। এভাবে চলছে ঘন্টার পর ঘন্টা। হুজুর তার কাজ করেই চলেছেন। এক সময় আমার নানু ভাই বলে উঠলেন, হুজুর, আপনার শরীর তো ভালো মনে হচ্ছে না, একটু রেস্ট নেন। হুজুর কোনো উত্তর দিলেন না। একটু পরে হুজুরের চোখ উল্টে তিনি মাটিতে পড়ে গেলেন। আমরা ধরাধরি করে তাকে বসিয়ে পানি খাওয়ালাম। তার নাক দিয়ে রক্ত আসতে শুরু করলো। আমরা একটু ভয় পেয়ে গেলাম। সবাই বলেন, হুজুর অনেক করেছেন, এখন একটু রেস্ট নিন। এই বলে তারা তাকে একটা ফাঁকা রুমে থাকতে দেন। কিছুক্ষণ পরে আর হুজুরকে পাওয়া যায় না। পরের দিন হুজুরের ফোন আসে খালুর ফোনে। হুজুর বলেন তার জিনেরা তাকে বাঁচিয়ে নিয়ে গেছে এবং তিনি বলেন, আপনার ছেলের চিকিৎসার জন্য নেয়া অর্থ আমি রেখে এসেছি, আমি পারলাম না, মাফ করে দিয়েন। কয়েক মাস পরে নাসিম হুজুর অস্বাভাবিকভাবে মারা যান। এদিকে হাসিবের উপরে চলতে থাকে জিনদের অত্যাচার। খালামণি বাড়িতে সবসময় দেখতেন ছায়ামূর্তিরা ঘুরে বেড়াচ্ছে। এগুলোর ভয় লাগতো না তার। ছেলে শেষ হয়ে যাচ্ছে দিনে দিনে। কোনো মার
ভয় ডর থাকে না এ সময়। হাসিবের শরীরে যে টাইপের লেখা উঠত তা এরকম, কোরআন যদি বুকের ওপরে রাখা হয় তাহলে যেরকম একটা ছবি, এরকম টাইপের মাঝে মাঝে ছবি ভেসে উঠত। যদি কোনো হিন্দু তান্ত্রিকের চিকিৎসা করতে আসতো তাহলে ছবি অনেক সময় অন্যরকম হয়ে যেত। দেশের মধ্যে সাঁওতাল উপজাতির কালো জাদুর দক্ষতা অনেক, তাই আমরা সাঁওতালদেরকেও নিয়ে যাই বাড়িতে। তারা তখন হাসিবের বুকে একটা ক্রস দেখতে পায়। এভাবেই কোনো কাজ হচ্ছিল না। খালু বললেন, সবই তো চেষ্টা করলাম, এবার একজন খ্রিস্টিয়ান কবিরাজকে ডাকি। তিনিও আসলেন, তার কেরামতি দেখালেন। এবার হাসিবের সারা শরীরে অনেক লেখা উঠল। আমি যেহেতু তাবিজের বই পড়েছিলাম তাই আমি কিছু জিনিস বুঝলাম যে এগুলো নর্মাল লেখা না, এগুলো প্রাচীন মিশরীয় কুফরি কালামের নকশা। কবিরাজ হার মেনে নিলেন। এভাবে 6 মাস কেটে গেল। হাসিবের অবস্থার অবনতি শুরু হলো। একদিন খালু এক কবিরাজের সন্ধান পান। ভেড়ামারা তার বাড়ি। তাকে নিয়ে আসার পরে তিনি বলেন, আপনাদের বাড়ির পেছনের বাগানে কাফনের কাপড় পোতা আছে, এটা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে। এটা যদি আমি তুলি তাহলে আপনার ছেলে হয়তো সুস্থ হবে, কিন্তু আমি মারা যাব। এই বলে কবিরাজ চলে গেলেন। এদিকে দেয়ালে জিনেরা লিখে দিয়ে গেল, কাকে আনবি নিয়ে আয়, আমরা দলে দলে আসব, কোনোভাবেই আমাদেরকে হারাতে পারবি না। 14 এপ্রিল 2017 খালু ঢাকার এক মওলানার সন্ধানে আসেন হাসিবকে নিয়ে। মওলানার বাড়িতে যাওয়ার পরে তিনি দেখেন সেখানে স্যুট বুট পরা একজন মধ্যবয়সী ভদ্রলোক বসে আছেন আর বই পড়ছেন। খালু সালাম দিলে তিনি সালামের উত্তর নিয়ে নিজের পরিচয় বলেন তিনি একজন স্বনামধন্য ইউনিভার্সিটির টিচার। খালু জিজ্ঞাসা করেন, আপনি কবিরাজ? ভদ্রলোক উত্তর দেন, আল্লাহ কখন কাকে কি বানিয়ে দেয় কেউ কি বলতে পারে? এরপর তিনি খালুকে রীতিমতো তুই তুকারি করে বলেন, তুই যে বাড়ি করেছিলি তুই জানিস না তোর নানার কবর আছে ওখানে? কবর নষ্ট করে বাড়ি করেছিস কোন সাহসে? এখন 3 পুরুষ পার হয় নাই, তোর নানা অনেক ভালো মানুষ ছিল এবং তার অনেক বন্ধু জিন ছিল যারা তোর নানার কবর জিয়ারত করতে আসতো। তোর বাড়ি করা দেখে তারা অনেক ক্ষুব্ধ হয় এবং তোর বউকে মারার জন্য অ্যাক্সিডেন্টটা ঘটায়। তোর বউ বেঁচে গিয়েছিল বলে টাঙ্গাইলে আবারও অ্যাম্বুলেন্স অ্যাক্সিডেন্ট করে। দেখতে আসেন। তিনি খালামণিকে কিছু আমল শিখিয়ে দিয়ে যান এবং বলেন এগুলো হাসিব যেন নিয়মিত করে। এভাবেই চলতে থাকে হাসিবের দিন। একদিন হাসিব অজ্ঞান হয়েছিল, খালামণি পাশে বসে কোরআন পড়ছিল। হঠাৎ কেউ একজন অনেক ভারী একটা গলায় খালামণিকে সালাম দেন। বাড়িতে কেউ নেই তখন। খালামণি সালামের উত্তর নিয়ে বললেন, কে? উত্তরে সেই ভারী গলাটি বলল, আমার নাম বলা যাবে না, কিন্তু আমি একজন জিন। আমি হাফেজ। তোর ছেলেকে দেখে আমার অনেক কষ্ট হয়। তোরা ভালো না হলেও তোর ছেলে অনেক ভালো। কথা দিচ্ছি আমি তোর ছেলেকে বাঁচাবো। আমি চিঠি লিখে তোকে যা করতে বলবো তুই তাই করবি। এই বলে চুপ হয়ে যায়। একটু পর হাসিবের জ্ঞান ফিরে আসে। সব আস্তে আস্তে স্বাভাবিক হতে থাকে। আর চিঠিতে খালামণিকে বলে যায়, আমরা রইলাম, হাসিবের ক্ষতি করব না, কিন্তু হাসিবের মতের বিরুদ্ধে যেন কিছু করা না হয়। সাল 2018। আমি ঢাকায়। ফোনে সকল প্রমাণ নিয়ে আমি ভূত এফএমে ঘটনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলাম। একদিন ভার্সিটি যাবার সময় আমার ফোনটা হারিয়ে যায়। খুব মন খারাপ ছিল। মিশু আপুকে ফোন দিয়ে বললাম, আপু তোর কাছে সব ছবি আর ভিডিও আছে, আমাকে একটু মেইল করবি? আপু বলল, ভাই সবকিছু নষ্ট হয়ে গেছে, মেমোরি কার্ডটা কাজ করছে না, আমাদের যার যার কাছে প্রমাণ ছিল সব প্রমাণ একদিনেই নষ্ট হয়ে যায়। গুগল ড্রাইভেও আমি কিছু খুঁজে পাচ্ছিলাম না, সবকিছু ভ্যানিশ। সেবারের মতো আর মেইল করতে পারলাম না। আমি ভাবছিলাম হয়তো এখানেই শেষ, কিন্তু শেষ হলো না। আমি যখন ইমেইল লিখছিলাম তখন বাসায় কেউ ছিল না। বাইরে বৃষ্টি হচ্ছিল। বারান্দায় বসে আমি ইমেল লেখার সময় লক্ষ্য করলাম কিছু একটা আছে আমার পাশে। রুমের ভেতরে তাকাতেই একটু ভয় পেয়ে গেলাম। একটা ছায়ার মতন বাম পাশ থেকে ডান পাশে সরে গেল। বাসায় আমি ব্যতীত আর কেউ নেই তা আমার মনে হচ্ছিল। অজানা এক ভয় আমাকে পেয়ে বসে। সময়টা দুপুর 2:30। এরপর আমি 1 মাস পার হয়ে গেলেও ইমেল যতবার লেখা শুরু করি ঠিক ততবারই ওই ছায়া আমাকে আমার আশেপাশে থাকে। আমি ঘুরতে দেখি, কেমন যেন অনীহা চলে আসে লেখার ওপর। একবার ভেবেছি ভয়েস রেকর্ড করে পাঠাই, কিন্তু রাসেল ভাইয়ের কণ্ঠে স্টোরি শোনার একটা আলাদা তৃপ্তি। লেখার সময় আমি অনেক স্কিপ করেছিলাম ইচ্ছা করেই। ভেবেছিলাম স্টোরিকে 2টি ইমেইলে ভাগ করব, কিন্তু এখনকার পরিস্থিতি দেখে মনে হচ্ছে কিছু একটা ইমেল লিখে পাঠাতে পারলে ভালো হতো। আবারও শুরু করছি। একবার
এক কবিরাজ এলেন বাড়িতে, এসে বললেন আমি কাজ করতে পারবো, কিন্তু হাসিফকে নদী পার করে যত দূরে পারবেন নিয়ে চলে যাবেন। খালামণি আর খালু 7-5 না ভেবেই হাসিফকে নিয়ে নীলফামারী হাসিবের এক চাচার বাসায় গেলেন এবং হাসিবের সাথে খালামণিকে রেখে আসলেন। নীলফামারী 7 দিন থাকার পর কবিরাজ বললেন ওখান থেকে হাসিবকে অন্য কোথাও নিয়ে যেতে। হাসিবের খোঁজ নাকি জিনেরা পেয়ে গেছে। সে সময় আব্বুর পোস্টিং ছিল নওগাঁ জেলার বাদলগাছিতে। হাসিবকে নিয়ে খালামণি আর খালু এবার আসলেন বাদলগাছি। সে সময় আমি ঢাকায় ছিলাম। রমজান মাসের ছুটি হওয়ায় আমি বাসায় চলে গেলাম। একটু আনন্দ হচ্ছিল যে হাসিব আছে বাসায় এই ভেবে। হাসিবের বদলগাছে আসার 6 দিন হয়ে গেছে। 6 দিন ছেলেটা বাড়ির বাইরে বের হয়নি। আমি বাসায় গিয়ে পরের দিন বিকেলে হাসিবকে নিয়ে ইফতার কিনতে বের হলাম। হাসিব অনেক খুশি হলো বাইরে যেতে পেরে। হঠাৎই হাসিব কেমন যেন চুপচাপ হয়ে গেল। আমাকে বলল ভাইয়া তাড়াতাড়ি বাসায় চলো। আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে বলতো আমাকে। এই তো বেশ খুশিই ছিলি। হাসিব বলল আমার পেছনে পেছনে কেউ আসছে ভাইয়া, মনে হচ্ছে আমাকে ধরবে। এসব শোনার পর আমি জলদি বাসায় চলে গেলাম এবং সবাইকে ডেকে সাবধান করলাম। আমার আম্মু একটু ভীতু মানুষ, তিনি একটু ভয় পেয়ে গেলেন। মাগরিবের পরে ইফতার শেষ করে আমি ক্লান্তিতে মেঝেতে শুয়ে পড়ি। হাসিব আমার সাথে ফাজলামি করছিল। হুট করে হাসিব জ্ঞান হারায়। আবারও সেই লেখাগুলো হাসিবের শরীরে উঠে গেছে। সারা বাড়ি আতরের কড়া গন্ধে ভরে গেছে। এতই কড়া গন্ধ যে আমার কেমন যেন তিতা লাগছিল মুখের মধ্যে। অজ্ঞান অবস্থায় হাসিবের খিচুনি শুরু হয়ে যায়। কোনো উপায় না দেখে আব্বু বাড়িওয়ালা আঙ্কেলকে ডাকেন। বাড়িওয়ালা আঙ্কেল সহ যারা বাসায় থাকে সবাই আমাদের ফ্ল্যাটে চলে আসে। তারা এসব দেখে হকচকিয়ে যায়। এগুলোও কি সম্ভব? স্পষ্ট গায়ে লেখা দেখা যাচ্ছিল, সদ্য কেউ ছুরি দিয়ে কেটে যেন নকশা করে দিয়ে গেছে। পাশের মসজিদ থেকে ইমাম সাহেবকে ডাকা হলো। তিনি বাসায় আসলেন। এসে তিনি হাসিবের রুমের দরজার কাছে এসে থেমে গেলেন। এরপর মাথা নিচু করে বললেন মাফ করেন, আমার দ্বারা সম্ভব না, এই বলে চলে গেলেন। এদিকে হাসিবের কোনো জ্ঞান নেই। প্রায় 1 ঘন্টা মুখ দিয়ে ফেনা বের হচ্ছে হাসিবের। কিছু না পেয়ে আমি সালাম হুজুরকে ফোন দেই। সালাম হুজুর হলো তিনি যিনি আমাকে তাবিজ দিয়েছিলেন আমার সমস্যা দূর করতে। উনি সবকিছু শুনে পরে বললেন রুমের সব লাইট অফ করো, তারপর জানালার পর্দাগুলো নামিয়ে দিয়ে সবাই রুমের বাইরে চলে যাও। আর হ্যাঁ, বিছানা নিচে 1 গ্লাস পানি রেখে দাও। আমি ফোন না দেয়া অবধি কেউ রুমে ঢুকবে না। এই বলে হুজুর ফোন রেখে দিলেন। আমরা সবাই হুজুরের কথা মতো কাজগুলো করে রুম থেকে বেরিয়ে আসলাম। 10 মিনিট পরে হুজুরের কল আসলো। বলল রুমে যাও জিয়ন, গিয়ে পানির গ্লাসটা তুলে 2 বারে হাসিবকে খাওয়াও। আর আমার বন্ধু জিনেরা ওদের অনেক দূরে তাড়িয়ে দিয়ে এসেছে, কিন্তু ওরা আবার আসবে, সাবধানে থেকো। এই বলে ফোন রেখে দিলেন হুজুর। আমি রুমের লাইট জ্বালিয়ে দেখি পুরো রুম ধোঁয়াটে কুয়াশায় ভরা, সাথে কড়া আগরবাতির গন্ধ। বিছানা থেকে হাসিব আমাকে ডাকছে, ভাইয়া, জিয়ন ভাইয়া, আমি পানি খাবো, আমাকে পানি দাও। আমি হুজুরের দেয়া পানিটুকু হাসিবকে 2 বারে খাইয়ে দেই। সেদিন রাতে আরও 2 বার হাসিব এমন হয়েছিল। আরও অনেক কিছু আছে যেগুলো বলতে গেলে ইমেল অনেক বড় হয়ে যাবে। সাল 2020। এই কয়েক বছরে মিশু আপুর বিয়ে হয়েছে, অনেক কিছুর পরিবর্তন হয়েছে। খালু পুরাতন বাড়ি ভেঙে নতুন বাড়ি করেছেন পাশেই। একদিনের ঘটনা, আমি বাসার ছাদে উঠে দেখি আমার কাজিন মিম আর আমার বোন ইরানা কোনো একটা বিষয় নিয়ে অনেক হাসাহাসি করছে। জিজ্ঞাসা করতেই প্রথমে বলতে না চাইলেও মিম আমাকে বলল, ভাইয়া, হাসিব তো আমার বান্ধবীর প্রেমে পড়েছে। ওই যে আমার বেস্ট ফ্রেন্ড, কুষ্টিয়ায় বাসা, ফেসবুকে আলাপ হয়েছে হয়তো, তারপর প্রেম। আমি জানি মেয়েটা ভালো না। এসব যদি কেউ জানতে পারে হাসিবকে সবাই প্রচুর বকাবকি করবে। এগুলো চিন্তা করে একটু টেনশন হচ্ছিল। পরের দিন নানু বাড়ি যাবার কথা আমার, তাই ভাবলাম গিয়েই আগে হাসিবকে জিজ্ঞেস করব এই ব্যাপারটা। পরদিন সকাল 6টায় মেজো খালামণির ফোন কলে আমার ঘুম ভাঙে। খালামণি আমাকে বলেন, জিয়ন, তুমি যা জেনেছ আর কাউকে তা বলো না। তোমার নামে একটা চিঠি এসেছে, তাড়াতাড়ি আমার বাসায় এসো। বিকেলে আমি নানু বাড়ি গিয়ে দেখি মেজো খালা আমার জন্য বসে আছে। আমাকে দেখতেই আমার হাত ধরে আমাকে মাঠের মধ্যে নিয়ে গিয়ে একটা চিঠি দেন আমার হাতে, একটা সিলগালা করা চিঠি। এটা শুধু নাকি আমিই পড়তে পারবো। চিঠিটার সারাংশটা ছিল ঠিক এমন: আমি হাসিবকে খারাপ পথে যেতে দেব না। হাসিব যে মেয়ের পাল্লায় পড়েছে সে একটা শয়তান মেয়ে। হাসিবের সব শেষ করে দেবে। জিয়ন, তুই হাসিবকে বুঝাবি, ও কারো কথা না শুনলেও তোর কথা শুনবে, তোকে পারতেই হবে। চিঠিটা খালামণিকে ফেরত দিয়ে আমি বললাম, হাসিব কোথায়? খালামণি বলল, খেলতে গেছে। আমি বললাম,
আসলে বলবেন আমি নানু বাড়ি এসেছি, ও যেন অবশ্যই আমার সাথে দেখা করে। মাগরিবের পরে আমি হাসিবের সাথে বাজারে গেলাম চা খেতে। তখন একটু লজ্জা নিয়েই হাসিবকে বললাম, হাসিব, তুই প্রেম করছিস? মেয়েটা ভালো না, বিপদে পড়ার আগে সরে আয় হাসিব। হাসিব আমার দিকে অবাকভাবে তাকিয়ে বলল, তুমি কিভাবে জানলে? আমি যেভাবে জানলাম সেটা তোর জানতে হবে না, শুধু এইটুকু মাথায় রাখ, তোর সামনে বিপদ আছে, সরে আয় সব থেকে। সেদিন রাতে আমি হাসিবের সাথেই ছিলাম। এরই মধ্যে করোনা শুরু হয়ে গেল দেশে। লকডাউনে আটকে গেলাম নানু বাড়ি। কয়েকদিন পরে মেজো খালা আমাকে ডেকে বলল, হাসিব স্বপ্নে কি দেখেছে জিজ্ঞেস করো, তোমার নামে আবারও চিঠি এসেছে, শুধু তোমাকেই জানতে হবে, আর কেউ জানবে না। আমি হাসিবকে নিয়ে মাঠের মধ্যে দাঁড়িয়ে বললাম, হাসিব, তোর স্বপ্নের কথা আমাকে বল, আমাকে জানতে হবে। বলছে হাসিব। আমি ঘুমানোর একটু পরেই রুমের পরিবেশটা অনেক ঠান্ডা হয়ে যায়। আমি অনুভব করছিলাম। তারপর কিছু জিনিস আমি দেখি। একজন হুজুরের মতো লম্বা মানুষ আমাকে বলছে, হাসিব, আমি চাই না তুমি খারাপ কিছু করো। তোমাকে আমি আলেম বানাতে চাই, তোমাকে দিয়ে খারাপ কাজ করাতে চাই জিনেরা। একবার ওদের ফাঁদে পা দিলে আবারও অনেক কষ্ট সহ্য করতে হবে তোমায়। তুমি পুরাতন বাড়িতে জিয়নকে নিয়ে যাও, তাহলে সব বুঝে যাবে। হাসিবের কথা শুনে আমি একটু চিন্তায় পড়ে যাই। এইভাবে আমি জড়িয়ে যাব ভাবিনি কখনো। আমি আর হাসিব ওদের পুরাতন বাড়িতে গেলাম। ভাঙা দেয়ালে অনেক আরবি লেখা উঠে গেছে। ভাঙা ভাঙা বাংলায় একটা লেখা দেখে আমি চমকে উঠলাম। ওখানে লেখা, আমরা আসছি, তোরা তৈরি থাক। আমি হাসিবকে বললাম, বুঝেছিস এবার, নাকি সব বুঝিয়ে বলতে হবে তোকে? হাসিব মাথা নিচু করে বলল, ভাইয়া, আমি বুঝতে পেরেছি। অনেকে কনফিউজড হতে পারেন, এর জট খুলবে পরে, সবুর করুন। সাল 2022। আমি ফাইনাল পরীক্ষা শেষ করে ভার্সিটিকে এক প্রকার বিদায় জানিয়েই রিল্যাক্স সময় পার করছিলাম ঢাকায়। ঢাকাতে আমার কয়েক ফ্রেন্ড মিলে মিরপুর 11 এভিনিউ 5-এর একটা বাসায় থাকি। বাসাতে 3টা রুম, 2 রুমের সাথে 2টা বারান্দা। আমি বারান্দায় বসে ফোনে গেম খেলছিলাম। এরই মধ্যে আম্মুর ফোন আসলো। হ্যালো আম্মু। জিয়ন, তোকে বলা হয়নি, তোর পরীক্ষার জন্য সবাই বারণ করেছিল যেন তোকে কিছু বলা না হয়। কি হয়েছে আম্মু? হাসিবের তো আবারও শুরু হয়েছে, আগের থেকেও ভয়াবহ। কিছু খেতে দিচ্ছে না, খাবার মুখে দিলে অজ্ঞান হয়ে যাচ্ছে। 5 দিন ধরে কিছু খায় না, শুধু পানির ওপর জীবিত। কবে থেকে আম্মু? এপ্রিল মাস থেকে। এই বলে আম্মু ফোন রেখে দিল। আমি পরের দিনই চলে গেলাম নানু বাড়ি। প্রচন্ড গরম আর রমজান মাস। আমি বাস থেকে নেমে রূপপুর মোড় থেকে একটা রিক্সা নিয়ে রওনা হই নানু বাড়িতে। রিক্সা থেকে নেমেই দেখি হাসিব পাঞ্জাবি পরে কই যেন যাচ্ছে। আমি ডাক দিতে একটা শুকনো মুখে হাসি দিয়ে হাসিব আমার কাছে আসলো। কোথায় যাচ্ছিস? আমি ছোট ছোট ছেলে পেলেদেরকে আরবি পড়াই মসজিদে। আজকে ওরা একসাথে ইফতার করবে, তাই মসজিদে যাচ্ছি। ঠিক আছে, তুই যা, আমি ইফতার করে তোর বাসায় আসছি। এই বলে দুইজন দুই দিকে হাঁটা দিলাম। মাগরিবের পরে হাসিবের সাথে কথা বলতে ওর বাসায় গেলাম। খালামণি আমাকে দেখে একটা চিঠি বের করে দিল। এবার প্রমাণ রাখার উদ্দেশ্যে ছবি তুলে রাখলাম। আমি হাসিবের রুমে ঢুকে একটু অস্বস্তি বোধ করছিলাম। কেমন যেন গুমোট হয়ে আছে, একেবারে সাইলেন্ট চারিদিকে। হাসিব যেন বিছানার সাথে মিশে গেছে। আমি ওকে খাওয়ানোর চেষ্টা করছিলাম। হুট করেই আমার চোখের সামনে অজ্ঞান হয়ে গেল হাসিব। গায়ে এবার কেটে লেখা না, কি যেন দিয়ে লেখা। আমি খালামণিকে জোরে ডাক দিলাম। খালামণি এসে হাসিবকে পানি পড়া ছিটিয়ে জ্ঞান ফেরালো। হাসিবের অনেক কষ্ট হচ্ছিল। আমি সেদিন রাত 10টা অবধি ছিলাম ওর পাশে। এরপর চলে আসলাম নানু বাড়ি। সেদিন রাতে হাসিব তার মা বাবাকে মেরে ফেলবে বলে চিৎকার করতে থাকে এবং ছুরি নিয়ে তাড়া করতে থাকে। নিজেও নাকি মরে যাবে এসব বলতে বলতে অজ্ঞান হয়ে যায়। সকালে হাসিবকে দেখতে গিয়ে দেখি বাসার বাইরে তালা ঝুলছে। আমি খালামণিকে ফোন দিয়ে জিজ্ঞাসা করতেই বলল তারা বিকেলে আসবে। বিকেলে এসে দেখি হাসিব বিছানায় শুয়ে আছে। খালামণির কাছে জিজ্ঞাসা করে জানতে পারলাম খালামণি হাসিবকে নিয়ে এক মুফতি সাহেবের কাছে গিয়েছিলেন। তিনি অনেক বয়স্ক, 110 বছর বয়স ওনার। উনি হাসিবকে দোয়া পড়ে ফু দিয়ে অনেক খাবার খাইয়ে দিয়েছেন আর বলেছেন এই কাজটা আমি যদি না পারি কেউ পারবে না। এই বলে তিনি তার ফোন নাম্বার খালামণিকে দিয়েছেন, বলেন পরে যোগাযোগ করতে। তিনি মূলত পাবনায় এসেছিলেন একটা ওয়াজ মাহফিলে কথা বলার জন্য, তাই বেশি সময় দিতে পারেননি। বাসায় যখন খালামণি ফিরে আসলেন তখন গেট খুলে ভেতরে পা দিতেই হাসিব অজ্ঞান হয়ে যায় আর একটা চিঠি খালামণির হাতে কে যেন দিয়ে যায়। খালামণি হাসিবের জ্ঞান ফিরিয়ে চিঠিটা খুলে পড়েন। চিঠির সারাংশ ছিল এই রকম।
এই চিঠিটা মুফতি সাহেবকে দিস। যত বড়ই মুফতি হোক না কেন, আমার সাথে পারবে না। আমার লেখা দেখলেই সে বুঝবে আমি কে। যা, কি করার করবি, করে নিস। সবকিছু শুনে আমি টেনশনে পড়ে যাই। আমার মাথায় তখন ভূত.com-এর আরিফ ভাইয়ের কথা মাথায় আসে। ওনাকে তো কালো জাদু করা হয়েছিল। আমি অনেক চেষ্টা করে আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ করি। সবকিছু শুনে আরিফ ভাই আমাকে বলেন, ভাই, আমি তো কয়েকজনের কাছ থেকে ট্রিটমেন্ট নিয়েছি, আপনিও চাইলে এই কাজটা করতে পারেন। আমি আরিফ ভাইকে কিছু চিঠির ছবি দেই। এরপর একবার সাবিত আলম ভাইয়ের সাথে যোগাযোগ করেছিলাম, কিছু ছবি আমি তাকে পাঠিয়েছিলাম। ঘটনাটা শেয়ার করার জন্য আরিফ ভাই এবং সাবিত ভাই আমাকে বলেছিলেন। তখন এমন অবস্থা ছিল যে মাথা কাজ করছিল না। একদিন আমি বসে চিঠিগুলো পড়ছিলাম। একটা জিনিস বেশ বুঝলাম, জিনেরা চায় হাসিবকে বিয়ে দিতে, কিন্তু হাসিব তো ছোট, এবার এইচএসসি পরীক্ষা দেবে, ওকে কিভাবে বিয়ে দেব আমরা? এদিকে হাসিবের অবস্থা না খেয়ে না দে এমন খারাপ হচ্ছিল যে উঠে দাঁড়ানোর মতো শক্তি থাকতো না শরীরে। অবস্থা বেগতিক দেখে খালামণি হাসিবকে হাসিবের কাজিনের বাসায় নিয়ে যান ভেড়ামারায়। এবার শুরু হয় সমস্যা আমার সাথে। আমি যে রুমে থাকি, নানুবাড়ি গেলে সেটা একেবারে বাইরের রুম, অনেকটাই সেপারেট একটা রুম বলা যায়। বড় মামার বেডরুম পার হলেই অনেক লম্বা জায়গা জুড়ে ডাইনিং স্পেস, সাথে একটা বড় ড্রয়িং রুম, তার পাশেই ওই রুমটায় আমি থাকি। একদিন রাতে শুয়ে আছি আমি, রাত 12টা, সেহরি করতে ওঠার আগে আমার ঘুমটা ভেঙে যায়। প্রচণ্ড গরমে আমি শরীর গা একেবারে ভিজে গিয়েছে ঘামে। সিলিংয়ে তাকিয়ে দেখি ফ্যান অফ, কিন্তু ডিম লাইট জ্বলছে। আমার স্পষ্ট মনে আছে আমি ফ্যান অন করে ঘুমিয়েছি। ভাবলাম কোনো কাজিন হয়তো মজা করে ফ্যান অফ করে দিয়েছে। দরজাও লক করি নাই। ঘুমিয়ে গেলে সেহরির জন্য ডাকলে যদি শুনতে না পাই সেজন্য। আমি উঠে গিয়ে ফ্যান আবারও সুইচ অন করে দিলাম। শুয়ে আছি ফ্যানের দিকে তাকিয়ে। কিছুক্ষণ পর দেখি ডিম লাইটের আলোটা কাঁপছে, আর দেখতে দেখতেই ফ্যানটা অফ হয়ে গেল। আমি তো তাকিয়েই আছি, রুমে কেউ ঢোকেনি। তাহলে আমি ভয় পেয়ে গেলাম। এরপর লাইট জ্বালিয়ে বসে রইলাম সেহরির আগ পর্যন্ত। এই ঘটনা আমি কাউকে বলিনি, বললে সবাই টেনশন করবে। পরের দিন রাতে আবারও শুয়ে আছি, হঠাৎ দরজায় দুটা টোকা, আঙুল বাঁকা করে টোকা দিলে যেমন হয় তেমন। আমি উঠে গিয়ে ডাইনিং স্পেস দিয়ে সব চেক করে আবারও আসলাম, দেখলাম কেউ নেই। মামা তো রুম লক করে ঘুমায়, ওপাশ থেকে তো কেউ আসবে না। আমি আবারও গিয়ে শুলাম বিছানায়। কিছুক্ষণ পর আবারও দরজায় দুইটা নক। এরপর মনে হলো 2-3 জন একসাথে নক করছে। আমি অনেক ভয় পেয়ে যাই। এবার আমি আম্মুকে ফোন দিই এবং এই রুমে আসতে বলি। আম্মু এসে জিজ্ঞাসা করলে আমি বলি কিছু হয় নাই। আম্মু আমাকে আর এই রুমে থাকতে দিল না, আমাকে সাথে করে নিয়ে চলে গেল অন্য রুমে। আম্মু আর আমি এক বিছানাতে থাকলাম সে রাতে। পরের দিন আম্মুকে বললাম যে আমার সাথে কি কি হয়েছে। আম্মু আমাকে বললেন হাসিবের বিষয় নিয়ে কম ঘাটাঘাটি করতে। আরেকদিনের ঘটনা বলি। প্রচণ্ড গরমে লোডশেডিং হচ্ছে। আমার ফ্রেন্ড সাইমা আমাকে ফোন দিয়ে হাসিবের অবস্থা জানতে চাচ্ছিল। আমি কথা বলতে বলতে বাসার ছাদে চলে গেছি। কথা বলতে বলতে একসময় আমি খেয়াল করি ছাদের একদম কোনায় কিছু একটা দাঁড়ানো। আমি ডাক দিলাম, কে ওখানে? উত্তর আসলো, ভাইয়া আমি কে, সামনে আয় তো। কাছে আসতে আমি তার চেহারা দেখে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। এ তো হাসিব, চাঁদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে। কিন্তু হাসিব তো ভেড়া মারায়, ও এখানে আসবে কিভাবে? আমি কিছু না ভেবে পেছন ফিরে ছাদ থেকে নেমে চলে আসি। ছাদের দরজা লক করে সিঁড়িতে বসে পড়ি আর ভাবতে থাকি আমার সাথে কি শুরু হলো। এমন আরো অনেক ঘটনা ফ্যামিলির অনেকের সাথে ঘটতে থাকে। এর ঠিক 2 দিন পরে হাসিবকে বাসায় নিয়ে আসা হয়। কয়েকদিনে হাসিব একটু সুস্থ হয়েছে। দিনটা ছিল শুক্রবার রাত। হঠাৎ খালু আর খালামণি হাসিবকে নিয়ে নানু বাড়ি আসলো। আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে। হাসিব বলল কোনো একজন কবিরাজের সন্ধান পেয়েছেন তারা, টঙ্গীতে নিয়ে যাবে। কিন্তু হাসিব আমাকে সঙ্গে নিয়ে যেতে চায়। রমজান মাস, আমার শরীরও খুব একটা ভালো যাচ্ছিল না। তারপরেও হাসিবের কথা চিন্তা করে আমি রাজি হয়ে গেলাম। আমরা অনেক আগেই ঈশ্বরদী স্টেশন থেকে রাতের ট্রেন ধরে রওনা দেই। ট্রেন লেট থাকায় প্ল্যাটফর্মে 2 ভাই ঘোরাঘুরি করছিলাম। 12টা বাজতেই ভূত.com শুরু হলো। আমি আর হাসিব ভূত.com শুনছিলাম। রাত 1:45 ট্রেন আসলো। যথারীতি ট্রেনে উঠে বসলাম, কিন্তু ঘুম সে রাতে আর হলো না। সকাল 7:30 ট্রেন টঙ্গী স্টেশনে পৌঁছায়। ওখান থেকে আমরা শহরের ভেতরে যাবার জন্য রওনা হলাম। 8টার দিকে একটা জায়গায় আমরা নামলাম, কোন একটা মার্কেট। তখনও দোকানপাট খোলেনি ঠিক মতো। এরই মধ্যে একজন যুবক আসলেন এবং খালুকে ইশারা করে তার পেছন পেছন যেতে বললেন। প্রথমে ভেবেছিলাম ইনি হয়তো কবিরাজ। কয়েক মিনিট হাঁটার পর আমরা অবশেষে তার বাড়ি পৌঁছালাম। যুবক বললেন, বসুন আপনারা,
মুফতি সাহেব রোগী দেখছেন, আমি ওনার ড্রাইভার, এই বলে চলে গেলেন। কিছুক্ষণ পর সেই যুবক এসে বললেন, চলুন, হুজুর ডাকছেন আপনাদের। হুজুরের রুমে ঢুকতেই দেখলাম একজন মধ্যবয়স্ক মানুষ, পরনে তার জব্বা, বাবরি চুল, মাথায় একটা টুপি। তার চেহারাটা আমার পরিচিত, খুবই পরিচিত, কোথায় যেন দেখেছি। আমি তখন আরো ভালোভাবে লক্ষ্য করলাম কিছুক্ষণ। তার ভয়েস শোনার পর আমি তাকে প্রশ্ন করলাম, হুজুর, আপনি মীর মুফতি মোজাম্মেল হোসেন সাইফি না? তিনি একটু মৃদু হেসে বললেন, হ্যাঁ। আমি তখন একটু খুশি হয়ে বললাম, হুজুর, আপনার জিন সম্পর্কিত বয়ানগুলো আমি শুনেছি ইউটিউবে। যাই হোক, কথাবার্তা শেষ করে হুজুর খালুর দিকে তাকিয়ে একটু বিরক্ত হলেন এবং রাগান্বিত কণ্ঠে বললেন, আপনার তো ঈমান ঠিক নেই, আপনি কি করে শরীক হবেন? মান্নান খালু তখন হুজুরের এবং কালো অবয়ব নাই, ডান দিক থেকে বাম দিকে, বাম দিক থেকে ডান দিকে ছুটাছুটি করছে। এটা সেই কালো জাদু যেটা আমাদের নবীজিকে করা হয়েছিল। এই জিন হাসিবের বুকের মাঝখানে গিট মারা আছে, এমনভাবে জিনটিকে গিট মারা আছে যে হাসিবের মৃত্যু না হওয়া অবধি সে শরীর থেকে বেরোবে না। তিনি আরো বলেন, এরা কয়েক দলে বিভক্ত, দলনেতার নির্দেশ না পাওয়া অবধি এরা কোনো ক্ষতি করবে না। এবার খালু বললেন, হুজুর, আপনাকে আমার বাড়িতে যেতে হবে, না হলে আপনি অনেক কিছু বুঝবেন না। হুজুর বললেন, হ্যাঁ, আমাকে তো যেতেই হবে, কিন্তু আমি কবে যাব সেটা আপনাদের বলবো না। হুজুর দেশের প্রায় সব জায়গাতেই ওয়াজ মাহফিল করেন, তাই প্রায় সকল এলাকায় তার পরিচিত। হুজুর বললেন, তার কাছে আসার খবরটা যেন কারো সাথে শেয়ার না করা হয়। তার সাথে ফোনে কথা বললেও যেন বাড়ি থেকে অনেক দূরে গিয়ে কথা বলা হয়। এই বলে হুজুর একটু পাশের রুমে গেলেন। আমি হুজুরের পেছন পেছন গিয়ে হুজুরকে বললাম, হুজুর, আপনাকে আমার কিছু বলার আছে। হুজুর বসতে বললেন আমাকে। তারপর আমি বলা শুরু করলাম। আমার ছোট খালু ছোটবেলা থেকেই কুফরি কালাম আর কালো জাদুতে অনেক বিলিভ করেন। তিনি একসময় কালো জাদু করে এমন একজন মানুষের শাগরেদ ছিলেন। তিনি হাসিবের চিকিৎসা করার আশায় অনেক কালো জাদুকরের সাহায্য নিয়েছেন। হাসিব তো সুস্থ হয়ই নাই, উল্টো জিনটা শক্তিশালী হয়ে গেছে দিনে দিনে। আমার ভাইটাকে বাঁচান হুজুর, হাসিব ওর বাবার মতো না, ও অনেক ভালো। হুজুর এবার ভ্রু কুঁচকে আমাকে বললেন, আমি তাহলে কোন ভরসায় তোমার খালার বাসায় যাব? আমি যা বলবো তা যদি ওরা না মানে তাহলে তো কাজ হবে না। তখন মানুষ বলবে আমি ভণ্ড। আমার একটা সম্মান আছে এই সমাজে। হুজুর, আপনি খালামণির বাসায় যাওয়া অবধি আমি থাকবো, ভরসা দিচ্ছি, তাও আপনি না করবেন না। এরপর হুজুরকে হাদিয়া দিয়ে আমরা বিদায় নিয়ে আসলাম সেখান থেকে। এর মধ্যে কিছু চিঠি খালামণির হাতে আসে। সারাংশ এই ছিল, আমরা হার মানব না কিছুতেই। বুধবার সকালে হুজুর আসলেন, সঙ্গে করে দুজন ছাত্র নিয়ে আসছেন তিনি। হুজুর আগেই বলে রেখেছিলেন যেন 40 দিনের পানি খাবারের ব্যবস্থা করে রাখি। ওই পানি হুজুর 1000 আয়াত পড়ে ফু দিয়ে যাবেন এবং ওই পানি হাসিবের সব কাজে ব্যবহার করতে হবে, অন্য কোনো পানি ধরা নিষেধ। বাসায় ঢুকে হুজুর উপরের দিকে কথা কঠিন না করে আসল কথায় আসতেছি, অর্থাৎ অতি প্রাকৃত বাস্তবতায়। তখনও বাংলাদেশ নামে দেশ ছিল না। ব্রিটিশ ভারতের সময় হলো সাক্ষী এই ঘটনার। আমার নানির নানি এবং সে নানির বোন, অর্থাৎ তিনিও আমার নানি। ওনার মামা ছিলেন ভারতের কোচবিহার জেলার রাজার মন্ত্রী, নাম আমানতুল্লাহ চৌধুরী। নানিদের অনেক যাওয়া আসা ছিল মন্ত্রীর কাছে, আর অনেক কিছু নিয়ে আসতো ফিরে, খাবার থেকে আরো বিভিন্ন কিছু। নানার সে মামা থাকতো পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার বড় মরিচা নামক জায়গায়। একদিন রাত আনুমানিক 12টায় বা 1টায় সেই আমানত-উল্লাহ মামার বাড়ি থেকে ফিরে আসতেছিলেন নানি। বাহন ছিল গরুর গাড়ি। গরুর গাড়িতেই ছিল অভ্যাস যাওয়া আসার। সাথে ছিল আরো কয়েকজন। মাঝরাত, জ্যোৎস্নার আলোয় গাড়ির ছায়াও সাথী। জোনাকির গানের ভাষা জোনাকিরাই বুঝে নিচ্ছিল। হারিকেন ঝুলিয়ে শুনশান পথে গরুর গাড়ি তার গাড়িয়ালের দিক নির্দেশনায় ভারতের বড় মরিচা থেকে বাংলাদেশের জমগ্রামের উদ্দেশ্যে। এই জমগ্রাম হলো পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নের একটা গ্রাম। গাড়ির ছাউনির তলায় তাদের সাথে কত খাবার দাবার রাজ্যের, কখনো ঘন বাঁশঝাড়, কখনো পুকুর,
কখনো দৈত্যাকার খোলা মাঠ, কখনো শিয়ালের হুক্কা হুয়া, কখনো কুকুরের সতর্ক বার্তা, কখনো বন বিড়ালের কান্না। এসব এড়িয়ে টুকটাক গল্প করে প্রায় চলে এসেছিল, কিন্তু জমগ্রামে এসে বাড়ি থেকে মাত্র প্রায় আধা কিলোমিটার দূরত্বে এক মসজিদের সামনে আসাতে মসজিদ থেকে এক লোক এসে গাড়ি থামিয়ে দিল। থামিয়ে দিয়ে সবাই বললাম কাজল ভাইয়ের দেহে আসতে পারে, ঠিক আছে? তো এই তাবিজ কিন্তু খোলা যাবে না। তারপর আজকে 2022 সাল হতে চললো। আপনাকে বলে রাখি যে কাজল ভাই এখন ভালো আছেন, তার 2টো বাচ্চাও হয়েছে, তিনি এখন ভালো আছেন। তাবিজ কিন্তু তিনি খোলেন না। আমরা মাঝে মাঝে মজা করি কাজল ভাই তাবিজটা খুলে দিতে, কিন্তু ফুফু খুব স্ট্রিক্ট থাকেন। ফুফু বলেন না, আমি আবার সংসারে অশান্তি চাই না। তো এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। এটা পুরোপুরি সত্য ঘটনা, এটা আমার ফুপুর মুখে শোনা, আব্বুর মুখেও শোনা। তো আশা করি গল্পটা যদি ভালো লাগে আপনি পাবলিশ করবেন। এছাড়াও আমাদের ফ্যামিলিতে আর 2-3টা ঘটনা রয়েছে, একদম সত্যি ঘটনা। তো যদি ইন্সপিরেশন পাই, ইন্সপায়ার্ড হই, যে তাহলে অবশ্যই আমি বাকিগুলো পাবলিশ করব।